So all know that this is our eighth pre-live class of this course, pre-course. And in this class, I'm going to talk about be verb, do verb, and have verb in details, as well as I will show you that how can you give a presentation in English practically on a certain topic. As well as I will also show you some spoken rules so that you can be expert and fluent in this language within very short time. So first of all, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বি ভার্ব, আরেকটা হচ্ছে আপনার এই যে ডু ভার্বের যে ব্যবহারটা আছে, আরেকটা হচ্ছে আপনার এই যে হ্যাভ ভার্বের যে ব্যবহারটা আছে। আমি আবারও বলছি, এই যে তিনটা ভার্ব দেখেন, এগুলো আমি আজকে, যদি আপনারা লাস্ট পর্যন্ত থাকেন বা এই ক্লাসটা যদি ভালোভাবে দেখার চেষ্টা করেন, তাহলে আপনি নিজে ইমাজিন করতে পারবেন না যে এর ভিতরে কি আছে। এত কিছু, এত ইনফরমেশন আমি আপনাদের এই জায়গাটা থেকে আজকে আমি দিব। আমরা জানিও না এই বিষয়টা। দেখেন, এই তিনটা ভার্ব এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি। এই তিনটা ভার্ব কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, মানে এগুলোকে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব বলে। এই ভার্ব গুলো সম্পর্কে যদি প্রপার কনসেপ্ট আপনার না থাকে, ক্লিয়ার কনসেপ্ট আপনার না থাকে, আপনি কখনোই ইংলিশে ভালোভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন না। যে কোনো বাক্য লিখতে যান, এনি কাইন্ডস অফ সেন্টেন্সেস, ইফ ইউ লাইক টু রাইট, ইউ হ্যাভ টু টেক দ্য হেল্প অফ দিস ভার্ব। এই ভার্বের সাহায্য আপনার নিতেই হবে। বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব, যে কোনো সেন্টেন্স আপনার লিখতে গেলে বা বলতে গেলে এই ভার্ব গুলোকে আপনার লাগবে। তো এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। বাট এই ভার্ব গুলোকে আমরা শুধু এতটুকুই জানি যে এরা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরা হচ্ছে হেল্পিং ভার্ব। কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বসে, পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে, আমরা এতটুকুই জানি। বাট না, এদের ডিটেলস যে ব্যবহারটা আছে এটা আপনাদেরকে জানতে হবে। আমি ভালোভাবে ডিটেলসে বলছি, সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি প্র্যাকটিক্যালি সবকিছু করে দেখাচ্ছি। আপনারা যারা এর আগেও আমার ফ্রি ক্লাস গুলো করেছেন তারা জানেন কতটা প্র্যাকটিক্যাল ওয়েতে প্রত্যেকটা বিষয় আমি শিখিয়ে থাকি বা করিয়ে থাকি আপনাদের। তো আজকেও তার ব্যত্যয় হবে না, অনেক ভালোভাবে এটা নিতে পারবেন। দেখেন, প্রথম যে বিষয় সেটা হচ্ছে এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে বি ভার্বের। আমরা জানি বি হচ্ছে একটা বি আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্টবিট। আমি এর আগেও এই ক্লাস, অনেকগুলো ক্লাসে এই কথাটা বলছি যে ভার্ব ইজ আ ওয়ার্ড that denotes being, having, or doing something. Verb is the heartbeat of sentences. I mean, without verb you will not be able to make any kinds of English sentence. ভার্ব ছাড়া আমরা কোনো বাক্য তৈরি করতে পারি না ইংলিশে। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে, বিভিন্ন ভাবে একটা বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। তো এই ভার্বটা সম্পর্কে আমরা আজ একটা ক্লিয়ার কনসেপ্ট রাখবো। দেখেন, বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। বি শব্দটার বাংলা অর্থ কি? বাংলা অর্থটা হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। এই কথাটা মনে রাখবেন, বিই এটা হচ্ছে একটা ওয়ার্ড এবং এই ওয়ার্ডের অর্থ দুইটা, হওয়া বা থাকা। এতটুকু মনে রাখেন, দুইটা অর্থ। এটা কিভাবে বুঝবো কখন হওয়া হবে বা থাকা হবে? সেটা এক্সটেনশনের উপর ডিপেন্ড করে হয়। আমার এক্সটেনশনে যদি পার্সন থাকে বা নাউন থাকে, বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর মানে থাকা বোঝায়। সেটা কেমন আমি পরে বলছি। বাট এই জায়গাটা একটু দেখেন, বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটির অনেকগুলো ফর্ম আছে। কি বললাম? বি নিজে একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটা অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ফর্ম বি অ্যান্ড অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। তো এই সাতটা ফর্ম হয়ে থাকে টোটাল বি ভার্বের, এবং এদের সবগুলোরই মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। টেন্সের পরিবর্তনের উপর নির্ভর করে এই বি ভার্ব গুলো বিভিন্ন জায়গায় বসে থাকে। কয়টা ফর্ম বললাম? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং অ্যান্ড বি, এতগুলো ফর্ম। এবং এগুলো কিভাবে ব্যবহৃত হয় দেখেন, এইখানে বলা হচ্ছে, আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব যার মানে হওয়া বা থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে, আবার এর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। আর এই জায়গাটাতে দেখেন লেখা আছে যে আমাদের মনে রাখতে হবে অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের ভিতর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নিজেই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অন্য কোনো মেইন ভার্ব এর পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। তো এই জিনিসগুলো ঠিক কি আমি আপনাদের একটু ডিটেলসে বোঝাই, সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি এই ফাইল থেকে আগে দেখাতে গেলে আপনারা বুঝতে পারবেন না, আমি একটু নিজের মতো করে লিখে দেখাই,
তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সহজ হবে এই জিনিসটা। দেখেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে এর আগেও বলছি যে ইংলিশ শিখতে গেলে আমাদের টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ এগুলোর পরে ভালো একটা বা ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হয়, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত ডেভেলপ আমরা করতে পারি বা করতে পারবো, করা সম্ভব। কিন্তু মনোযোগ দেন একটু, যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে, আপনি টেন্স শেখেন, মডাল শেখেন, প্যাসিভ শেখেন, যাই শেখেন না কেন, প্রত্যেকটা স্ট্রাকচারে দেখবেন ভার্বের বিভিন্ন ফর্ম থাকে। এই ভার্বের ফর্ম সম্পর্কে, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব, আমাকে আগে কনসেপ্ট রাখতে হয়। ইভেন আমি আপনাদের একটা কথা বলছিলাম, যারা ভোকাবুলারিতে দুর্বল, আপনারা যদি শুধুমাত্র ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে পারেন, এবং আমি এখানে কিছু ভার্বও দেখিয়েছিলাম যেগুলো মোস্ট ইউজফুল ভার্ব আমরা ডে টু ডে লাইফে ইউজ করে থাকি। হ্যাঁ, এই এখানে আমার 200টা ভার্ব আছে, এই ফাইলও আমি আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা যারা ফ্রি ক্লাস করছেন। এই 200টা ভার্বের বাংলা অর্থ, এগুলো মোস্ট ইউজফুল ভার্ব যেগুলো বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে এদের প্রপার কনসেপ্ট না থাকার কারণে বা এদের সম্পর্কে এদের ফর্ম গুলো না জানার কারণে আমরা কথা বলতে পারি না। একটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, আমাদের সাবকন্টিনেন্টের বা আমাদের গতানুগতিক গ্রামার বইগুলোতে 3টা করে ফর্ম থাকে। এবং এই ভার্ব গুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, একটা ইরেগুলার বা স্ট্রং ভার্ব। যে ভার্বের 2টা ফর্ম সেম থাকে তাকে রেগুলার ভার্ব বলে, যার 2টা বা 3টা ফর্ম আলাদা থাকে তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। এগুলো দেখলে চেনা যায়। সেই ভার্ব গুলোকে ব্যবহার করতে হয় বিভিন্ন স্ট্রাকচারে, ব্যবহার করে সেন্সের পরিবর্তন হয়, টাইমের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়। এই ভার্ব সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে না, আইডিয়া থাকে না, তারা যতই স্ট্রাকচার শিখুক না কেন, ইংরেজি ভালোভাবে ডেভেলপ করতে পারবে না। তো এই জিনিসটার কথা আমি বারবার বলি, প্রত্যেকটা ক্লাসেও আমি আপনাদেরকে বলে আসছি, এর আগে যারা আমার ফ্রি ক্লাস গুলো করছেন। তো আমি এখন একটু আপনাদেরকে বলি, এই প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম, যেমন এই যে ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, এরকম আছে না, ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, কথাটা একটু বোঝেন। এরপরে ভার্ব টু বা এটাকে বলা হয় পাস্ট ফর্ম, এই জিনিসগুলো আমাকে আগে বুঝতে হবে। এই যে ভার্ব থ্রি বা এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব ফোর বা এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব ফাইভ বা এটাকে বলা হয় কোন ফর্ম, এটাকে বলা হয় ভার্বের থার্ড পারসন ফর্ম। এই ফর্মগুলো আমাকে আগে জানতে হবে। মনে করেন, এই রাইট মানে কি, লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোট। এইটা আমাকে আগে বুঝতে হবে। আপনি যদি না জানেন রাইটের পাস্ট ফর্ম লেখা, আমি যদি আপনাকে বলি সে একটা চিঠি লিখেছিল, বলেন তো ইংলিশ কি, আপনি কোনো স্ট্রাকচার দিয়ে বলতে পারবেন না। আগে আপনাকে ভার্বের ফর্ম জানতে হবে, না হলে টেন্স শিখে কোনো কিছু শিখে কাজ হবে না। কারণ আপনি যে স্ট্রাকচারেই যান না কেন, সেখানেই দেখবেন লেখা থাকে ভার্বের অমুক ফর্ম, তমুক ফর্ম। তো ভার্বের ফর্ম না জানলে ইংলিশে কথা বলা যায় না। তো রাইটের পাস্ট ফর্ম রোট, রোটের পাস্ট ফর্ম WRITTEN, মানে এটা হচ্ছে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল বা V4 যেটাকে বলা হয় রাইটিং, এটাকে প্রোগ্রেসিভ ফর্ম বলা হয়, কন্টিনিউয়াস ফর্ম। আরেকটা হচ্ছে রাইটস, এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়, তাহলে এই যে V5 বা থার্ড পারসন ফর্মটা বসে। এটা, এই V4 V5 আমাদের গ্রামার বইগুলোতে থাকে না ভার্বের ফর্মের ভিতর। কারণ অনেকে মনে করে যে টেন্সের স্ট্রাকচার শিখলে বা জানলে এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়, কিন্তু না, এটার প্রয়োজন আছে। এটা এটা কোথায় প্রয়োজন আছে, আমি আপনাদেরকে একটু বলি। দেখেন, আমি আগে আগে শেষ করি এই লেখাগুলো, তারপর আপনাদেরকে বলছি। দেখেন, আমি আরেকটা ভার্ব লিখি, মনে করেন এই ড্রাইভ। এই ড্রাইভ মানে কি, চালান। এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাইভিং, থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রাইভস। মনে করেন ড্র মানে আঁকা, এই ড্র ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রয়িং, থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রস। এরকম প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে না। স্পিক মানে বলা, এর পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, স্পিকিং, থার্ড পারসন ফর্ম হচ্ছে স্পিক্স। এই যে প্রত্যেকটা ভার্বের, আমাদের যে মেইন ভার্ব আছে বা ফাইনাইট ভার্ব আছে, এর যে ফর্ম গুলো থাকে, এইরকম ভাবে আমাদের ইংলিশে মনে করেন এই ডু ভার্ব, ডু মানে কি, করা, এর পাস্ট ফর্ম কি, ডিড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি, ডুইং, এর থার্ড পারসন ফর্ম কি, ডাস। এই ডু ভার্বেরও 5টা ফর্ম আছে। ইন দ্য সেম ওয়ে হ্যাভ ভার্ব, HAVE, হ্যাভ মানে কি, আছে, এর পাস্ট ফর্ম কি, হ্যাড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, হ্যাড। আমরা অনেকেই মনে করি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বাট না, কিন্তু এটা মনে রাখবেন, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপলও হ্যাড, অর্থাৎ হ্যাভ, হ্যাড, হ্যাড। ঠিক আছে, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাভিং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এরকম ভাবে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই বি নামে একটা ভার্ব আছে, BE, বি।
এই বি নামে একটা ভার্ব আছে। এই বি ভার্বেরও 5টা ফর্ম আছে। এই বি নিজেই একটা রুট ফর্মের ভার্ব, আবার এর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে এম, ইজ, আর অন্যান্য সকল ভার্বের মতোই, বাট এটা একটু ভিন্ন এদের ফর্ম গুলো। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি ডাবল ই এন। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং। এর থার্ড পারসন ফর্ম ওইভাবে হয় না, বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেটা হয় আর কি, ইজ বা ওয়াজ এরকম আর কি বসে। এখন এই যে বি ভার্ব, এই বি ভার্বের বাংলা অর্থটা আমি কি বলছি, দুইটা। কি কি সেটা? হওয়া বা থাকা। আমার কথাটা বুঝবেন, হওয়া অথবা থাকা, এটা হচ্ছে বি ভার্বের ফর্ম। এখন দেখেন, একটু মনোযোগ দিয়ে বিষয়গুলোকে দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এখন দেখেন, এই যে ভার্বের ফর্মগুলো লিখলাম, এই ফর্মগুলো দিয়ে আমরা যে কোনো টেন্সের স্ট্রাকচার যদি জানি, যে কোনো ধরনের সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারবো টেন্স মেনটেন করে। কিভাবে? মনে করেন আমি যদি একটা সাবজেক্ট নিই, ফর এক্সাম্পল আই। আই মানে কি? আমি। এবার আমি একটা ভার্ব নিলাম, আই রাইট। এর বাংলা অর্থ কি? আমি লিখি। কি লিখি? আই রাইট আ লেটার। আমি একটা চিঠি লিখি। এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স, এবং এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো একটা কাজ কেউ রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, অ্যাজ ইউজুয়াল করে, একে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি আমরা। সো আই রাইট আ লেটার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। শেষ। এবার আমি যদি বলি আই রোড আ লেটার, এই রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, এল ই টি টি ই আর। এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি আই অ্যাম রাইটিং আ লেটার, এর বাংলা অর্থ কি? আমি চিঠি লিখতেছি। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি আই হ্যাভ রিটেন আ লেটার, এটা সাবজেক্টের পর হ্যাভ প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন, এটা যখন আমি লিখছি, এটাকে বলছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা অর্থটা কি? আমি একটা চিঠি লিখেছি। অর্থাৎ আপনি কিন্তু এই রাইট ভার্বটাকে যে কোনো টেন্সের স্ট্রাকচারে লিখতে পারবেন, যে কোনো টেন্সের স্ট্রাকচারে, 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর সবগুলোতেই রাইট ভার্বটাকে ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারবেন। এক একটা টেন্সের স্ট্রাকচারে গিয়ে এক এক ধরনের অর্থ, মানে টাইমের পরিবর্তন হয়, যে আমি চিঠি লিখি, আমি লিখেছিলাম, আমি লিখিতেছি, আমি লিখেছি। ইন দ্য সেম ওয়ে, এই বি নামের একটা ভার্ব আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, যারও 5টা ফর্ম আছে, এবং সেটাও যে কোনো টেন্সের স্ট্রাকচারে ব্যবহৃত হতে পারে। যেমন মনে করেন আই রাইট আ লেটার, যেমন লিখছি। এখন আমি যদি বলি আই, এটা সাবজেক্ট। এবার আমি যদি বলি আই বি, তাহলে বি মানে কি বললাম? এখানে বি এর বাংলা অর্থটা কি? হওয়া বা থাকা। তাহলে আই বি এর বাংলা অর্থ আমি হই বা আমি থাকি। আমার কথাটা বুঝবেন। এবার কি হই বা কি থাকি? আই বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হই। এটা আমার একটা সেন্টেন্স কিন্তু। আবার এই ডাক্তার না বলে আপনি যদি বলেন আই বি মানে থাকা, কোথায়? আই বি ইন ঢাকা, এর বাংলা অর্থ হচ্ছে আমি ঢাকায় থাকি। আমার কথাটা বুঝবেন। আমার বি এর পরে যদি পার্সন থাকে, তাহলে বি এর মানে হওয়া। যদি প্লেস থাকে, তাহলে বি এর মানে থাকা। ঠিক আছে? তো প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন ইউজ করতে হয়। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। এখন এই বি, এটা হচ্ছে বেস ফর্মের ভার্ব বা রুট ফর্মের ভার্ব। মোস্ট অফ দা ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম সেম হয় বলে আমরা এটা জানি না, বাট এই বি ভার্বটা কিন্তু ডিফারেন্ট। এই বি বেস ফর্মের ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর। তো এই জন্য আমরা এখানে বি লিখি না, আমরা এখানে অ্যাম ইজ আর এর ব্যবহার করি, এবং এটা পার্সন ভেদে পরিবর্তন হয়। আই এর সাথে অ্যাম, হি শি ইট এদের সঙ্গে ইজ বা উই ইউ দে, প্লুরাল সাবজেক্ট হলে আর বসে। অর্থাৎ আমরা এইরকম লিখি যে আই এম আ ডক্টর, তাহলে বাংলা অর্থ কি? আমি হই একজন ডক্টর। আবার আপনি যদি বলেন আই অ্যাম ইন ঢাকা, এর বাংলা অর্থ কি? আমি ঢাকায় থাকি, আমি ঢাকায় থাকি। তাহলে এই যে অ্যাম, এই অ্যাম এর বাংলা অর্থ কি? হওয়া বা থাকা। এবং এই যে দুটো সেন্টেন্স, এটা কোন টেন্সে লেখা আছে বলেন তো? এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। এটা মনে রাখবেন, আমরা এই জিনিসটা বুঝি না। অ্যাম ইজ আর থাকলেই আমরা ভাবি বা আমরা মনে করি যে এটা মনে হয় কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস তখনই হয় যখন ওই অ্যাম ইজ আর এর পরে আরেকটা ভার্ব থাকে, তার সঙ্গে আইএনজি থাকে। বাট এখানে কিন্তু অ্যামটাই মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। এটা সাবজেক্টের পর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম। বাংলা অর্থ কি? হওয়া বা থাকা। সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। আবার দেখেন, এখানে যেমন লিখছিলাম আই রোট এ লেটার, আমি চিঠি লিখেছিলাম। তাহলে রাইটের পাস্ট ফর্ম যেমন রোট, এই যে রাইটের পাস্ট ফর্ম রোট, এই বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। এবং এটা প্লুরাল সাবজেক্ট হলে ওয়ার, সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ। তাহলে এই জায়গাটাতে আমরা কি করি? যেমন মনে করেন আমি যদি বলি আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম, বা আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করতাম বা ঢাকায় ছিলাম। অর্থাৎ
এই দুটো কিন্তু আমার পাস্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। অজয়ের থাকলেই আমরা ভাবি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অজয়ের প্লাস ভার্বের সঙ্গে এনজি, বাট না, এখানে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই অজটাই এখানে মেইন ভার্ব। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমি আরেকটু বলি তাহলে আপনাদের এটা ক্লিয়ার হবে। জাস্ট একটু ওয়েট করেন। এই দেখেন, এই বি এর পাস্ট, এই যে রাইট এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রাইটিং, তাহলে বি এর প্রেজেন্ট পার্টিসিপল কি দেখেন তো, BEING, বিং। কিন্তু বি এর পাস্ট পার্টিসিপল কি, BEEN, বিন। কিন্তু তাহলে আমি যদি বলি যে আমি একটা চিঠি লিখতেছি, আই এম রাইটিং আ লেটার, তাহলে আমি যদি বলি আমি ডাক্তার হচ্ছি, বি মানে কি, হওয়া বা থাকা, বা আমি ঢাকায় থাকছি, তাহলে আমি এইভাবে বলতে পারবো না, আই অ্যাম বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছি। অথবা আই অ্যাম বিং ইন ঢাকা, আমি ঢাকায় থাকছি। এই কথা কি বলা যায় না? যায়। কিন্তু কিভাবে যায়, আমরা বি ভার্বের যে কন্টিনিউয়াস ফর্ম বিং, এই অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে থাকে সেইটা। আর এই যে বিংটা, এটা কি, এটা বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, এটা কিন্তু আমার মেইন ভার্ব। আবার দেখেন, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি, রাইট এর পাস্ট পার্টিসিপল রিটেন, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল কি, বিন। বি মানে কি, হওয়া বা থাকা, তাহলে বিন মানে কি, হয়েছে বা থেকেছে। অর্থাৎ আমি যদি বলি যে আই হ্যাভ বিন আ ডক্টর, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু বাংলা অর্থ কি, আমি একজন ডাক্তার হয়েছি। আবার আমি যদি বলি আই হ্যাভ বিন ইন ঢাকা, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা অর্থ কি, আমি ঢাকায় থেকেছি। আবার বলছি বি এর দুইটা অর্থ, হওয়া বা থাকা। বি এর পরে যদি পার্সন থাকে এর মানে হওয়া, যদি প্লেস থাকে এর মানে থাকা। এখন এই জায়গাটাতে আমি মূলত আপনাদের কি বোঝাতে চাচ্ছি জানেন, আমরা যে এই অ্যাম ইজ আর ওয়াজ এর ভার্বটাকে দেখি বা এদেরকে ব্যবহার করি, ইভেন এই বিন বিং, এই ভার্বগুলোকে আমরা মনে করি অক্সিলারি ভার্ব। এগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এর কোনো অর্থ নেই, এরা শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সে বসে। যেমন অ্যাম ইজ আর ওয়াজ আর বা শ্যাল বি, উইল বি, এগুলো কোন টেন্সে বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস। আবার এই যে বিং, এম বিং, ইজ বিং, আর বিং, এগুলো কিন্তু প্যাসিভের কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে থাকে। বা এই যে বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন থাকে, বা প্যাসিভ ভয়েসের পারফেক্ট টেন্স গুলোতে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস V3 এগুলো থাকে। কিন্তু এগুলো কিন্তু কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও না বা কোনো প্যাসিভ ভয়েসও না, এগুলো অ্যাক্টিভারি সেন্টেন্স এবং জাস্ট পারফেক্ট টেন্স। এবং এই বিনটাই এখানে মেইন ভার্ব, এই বিংটাই এখানে মেইন ভার্ব, এগুলো কোনো অক্সিলারি ভার্ব না, এগুলো কোনো প্যাসিভও না। মানে কি, মানে আমি আপনাদের এইটা বোঝাতে চাচ্ছি, আমরা যেটা মনে করি এই অ্যামিজার অজয়ের এগুলো অক্সিলারি ভার্ব, না, এটা আপনাকে আগে ভুলতে হবে। এগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব না। অক্সিলারি বা হেল্পিং ভার্ব তখনই হবে যখন এরা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠন করে। এগুলো অন্যান্য সকল মেইন ভার্বের মতো, অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো, এই রাইট মানে যেমন লেখা, এর যেমন পাঁচটা ফর্ম আছে, ড্রাইভ মানে যেমন চালানো, এর যেমন পাঁচটা ফর্ম আছে, ড্র মানে যেমন আঁকা, এর যেমন পাঁচটা ফর্ম আছে, এবং এই ভার্বগুলোকে যেমন যে কোনো টেন্সের স্ট্রাকচারে এদের নিজস্ব অর্থ অনুযায়ী, এগুলো তো সবই ফাইনাইট ভার্ব, এদের নিজস্ব অর্থ অনুযায়ী অনুসারে যে কোনো টেন্সে যেমন ব্যবহার করা যায়, এই অ্যাম ইজ আর ওয়াজ আর, যেটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনি বা জানি, এই ভার্বগুলোকে অক্সিলারি ভার্ব বলে না। এদেরও একটা নাম আছে, অন্যান্য ফাইনাইট ভার্বের মতো এরাও একটা ফাইনাইট ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা, এদেরকে বলা হয় বি ভার্ব। এবং অন্যান্য প্রত্যেকটা ভার্বের মতো এই ভার্বেরও পাঁচটা ফর্ম আছে। এই ভার্বগুলো অন্যান্য সকল টেন্সের স্ট্রাকচারে, মানে অন্য ভার্বগুলোর মতো এগুলোও শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা ইনডিফিনিট টেন্সে বসতে পারে, পারফেক্ট টেন্সে বসতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসতে পারে, সমস্ত টেন্সের স্ট্রাকচারে বসতে পারে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী অ্যাজ এ মেইন ভার্ব। আমার কথা কেউ বুঝছেন কিনা জানি না। কি বললাম, এই যে রাইট, ড্রাইভ, ড্র, স্পিক, এই ভার্ব গুলো দিয়ে যেমন আমরা সেন্টেন্স তৈরি করি, একটা ভার্বে যদি টেন্স জানি 12টা সেন্টেন্স তৈরি করা যায়। এইভাবেই এই অ্যামিজ আর অজয়কে দিয়েও কিন্তু 12টা সেন্টেন্সই তৈরি করা যায়, এবং এদেরকে অক্সিলারি ভার্ব হিসাবে না, মেইন ভার্ব হিসাবে নিয়ে, অ্যাজ এ ফাইনাইট ভার্ব, অ্যাজ আ মেইন ভার্ব, যে কোনো টেন্সের স্ট্রাকচারে, যে কোনো সেন্সে অ্যাজ আ মেইন ভার্ব, এদের নিজস্ব অর্থ অনুযায়ী এই যে হওয়া বা থাকা আমরা ইউজ করতে পারি, বসাতে পারি, যখন এরা নিজেরাই মেইন ভার্ব হয়। এরা কিন্তু অক্সিলারি না। অক্সিলারি তখনই হয়, অক্সিলারি তাকেই বলা হয় বা হেল্পিং ভার্ব বলা হয় যখন এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে বসে। বাট অ্যাজ এ মেইন ভার্ব এই ভার্বগুলো সমস্ত টেন্সের স্ট্রাকচারে বসতে পারে, অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো। এই বিং থাকলেই যে এটা কোনো প্যাসিভ ভয়েস, বা হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলেই যে এটা কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না। এখানে কিন্তু এগুলোই মেইন ভার্ব, এগুলো কিন্তু অ্যাক্টিভের সেন্টেন্স।
আমার কথাগুলো কি কেউ বুঝতে পেরেছেন আপনারা? আমি কি বললাম জানি না, আমি কোনো ধারণা দিতে পারলাম কিনা। কেউ কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। আমরা যেটা জানি যে am is আর was are এগুলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি না, এরা কিন্তু মেইন ভার্ব। এদেরও নাম আছে, অন্যান্য সকল মেইন ভার্বের মতো এরাও যে কোনো টেন্সে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বসে থাকে বা বসতে পারে। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবার দেখেন, আমরা একটু সামনের দিকে এগোই, বোঝার চেষ্টা করেন, আর একটু সামনের দিকে এগোই। দেখেন, পেইড কোর্সের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা এরকম ফ্রি ক্লাস আর পাবেন না। এই এই যে যেটা আমি নিচ্ছি, একটু দেখে যান, একটু ভালোভাবে শিখে যান। অনেক ধারণা বা কনসেপ্ট আপনি পাবেন এই জায়গাটা থেকে। এই জায়গাগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে এগুলো খুবই বেসিক থিংস, একদম বেসিক গ্রামারের ভিতর পড়ে, বাট এগুলো আমরা অনেকেই ভালোভাবে জানি না। ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা কনফিউশন ফেস করি, ভালোভাবে একটা ইংরেজি বাক্য আমরা তৈরি করতে পারি না। তো এই জিনিসটা আমি আরো অনেক কিছু আছে এখানে আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। তাহলে কোথায় ছিলাম জানো? এই যে এই জায়গার কথা আমি বলছিলাম আপনাদেরকে, যে বি ভার্ব গুলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are বসে। অর্থাৎ দেখেন এই যে সেন্টেন্স গুলো, খেয়াল করেন, আই এম আ ডক্টর, আমি হই একজন ডাক্তার। হি ইজ আ টিচার, দে আর ফার্মার, রহিম ইজ আ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ, করিম ইজ আ সায়েন্টিস্ট, রূপা ইজ আ বিউটিফুল গার্ল, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, রবি ইজ আ গুড টিচার, হি ইজ টল। এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, নট কন্টিনিউয়াস। প্রত্যেকটা সেন্টেন্স এই am is একটা মেইন ভার্ব। আর এই পাশে যে ওয়ার্ডটা দেখছে না, ডক্টর, টিচার, ফার্মার, এগুলো কিন্তু অবজেক্ট না। আমরা অনেকে ভাবে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা টেন্স একটা সেন্টেন্স গঠনের নিয়ম। কিন্তু এই am is are যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বসে, am is are was were, তখন তার পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটাকে বলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরিপূরক। একটা সেন্টেন্সের সাবজেক্টে যে থাকে, এক্সটেনশনেও সেই ওয়ার্ডটা থাকে, তার সম্পর্কেই কথা বলা হয়। এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। এই কমপ্লিমেন্ট সম্পর্কে আমাদের ধারণা রাখতে হয়। তো দেখেন, এরপরে আমি আসি এই জায়গাটাতে, যে এইগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কখন ব্যবহার করি। দেখেন, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কন্টিনিউয়াস টেন্স গুলোতে ব্যবহার করি, তখন কিন্তু এরা অন্য একটা মেইন ভার্বের আগে বসে। আর যখন এই am is আর was are অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তখন এদের কোনো অর্থ থাকে না, দ্যার ইজ নো মিনিং। এরা জাস্ট স্ট্রাকচার মেনটেন করার জন্য এবং একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্যই ব্যবহৃত হয়ে থাকে। বাট যখন এরা মেইন ভার্ব হিসেবে বসে, তখন কিন্তু এদের অর্থ আছে, এরা অর্থ দেয়। কি সেটা? হওয়া বা থাকা, যেটা আমি প্রথমে আপনাদেরকে বললাম। একটু ওয়েট করেন, ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে বোঝা যায় না। এই ক্লাসটাতে আমি, আপনারা জানেন যারা ক্লাস করেন রেগুলার, হয়তো আমি ডিটেলসে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করি। লাস্ট পর্যন্ত থাকেন, অনেক কিছু নিতে পারবেন। দেখেন, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম একটা কোম্পানিতে চাকরি করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। শি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। এই যে বাক্যগুলো, এই প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। সাবজেক্ট হচ্ছে আমার, সাবজেক্ট হচ্ছে কি এই হি, দে, করিম, এগুলো। এবং এই am is আর এখানে অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্স গুলোতে মেইন ভার্বটা কি? এই যে প্লেইং, ড্রয়িং, ডুইং, গোয়িং, রাইটিং, এবং এই ভার্ব গুলোই মূলত আমাদের অর্থ দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু এই ইজ মানে যে হওয়া বা থাকা, এই ধরনের কোনো কিছু আসবে না। এরা জাস্ট প্রোগ্রেসিভ মুড অর্থাৎ কন্টিনিউয়াস মুডটাকে মেনটেন করার জন্য বসে এবং সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে। অর্থ কিন্তু মূলত মেইন ভার্বটাই দেয়, অর্থ মূলত মেইন ভার্বটাই দেয়। দেখেন, বোঝার চেষ্টা করেন, আমরা এই সেন্টেন্স গুলোকে যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করব, সেটা কিভাবে করব? জাস্ট এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটা আমরা বলছি, মেইন ভার্বের আগে যে ভার্বটা বসে, এটার সাথে নট বসালেই যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। এটাকে সাবজেক্টের আগে আনলেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। এটা টেন্সের ক্লাসে যারা আমার থার্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করছিলেন, তাদেরকে আমি বলছিলাম যে হাউ ক্যান ইউ মেক নেগেটিভ এন্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস। আমি আপনাদেরকে বলছিলাম আমাদের 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই জায়গাটাতে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা কি করে থাকি জানেন? অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড এর সাহায্য নিই। কেন নিই? আমাদের নিয়ম হচ্ছে এইটা, কথাটা ভালোভাবে মনে রাখেন।
যে কোনো বাক্য, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব যদি আপনি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। তো এখানে অক্সিলারি ভার্বটা এই অ্যাম, ইজ, আর কন্টিনিউয়াস টেন্সে থাকে, তো এদের সাথে নট বসালে নেগেটিভ, এদেরকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ। আর ওই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটার সঙ্গে যদি মানে ওইখানকার অক্সিলারি ভার্বের সাথে যদি আপনি নট বসান তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সেগুলো কি দেখেন, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। বাংলা অর্থটা কি? তুমি ভাত খাচ্ছ। জাস্ট এটা নেগেটিভ কিভাবে হচ্ছে? ইউ আর নট ইটিং রাইস, তুমি খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি খাচ্ছ? আরএন্ট ইউ ইটিং রাইস, তুমি কি খাচ্ছ না? তুমি কি ভাত খাচ্ছ না? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরএন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? এটাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ বলে। তাহলে দেখেন, ইন দ্য সেম ওয়ে আমাদের এই কোশ্চেন কথাটা বুঝবেন। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিভাবে হচ্ছে বললাম, একটা কমপ্লিট অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যদি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমার দুই ধরনের, একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, আর একটাকে বলা হয় WH কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন, অর্থাৎ যে প্রশ্নের উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। মানে অক্সিলারি ভার্ব গুলো দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আর তার আগে যদি আপনি WH ওয়ার্ড অ্যাড করেন তাহলে তাকে WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইনফরমেটিভ কোশ্চেন বলে, অর্থাৎ সেখানে আপনাকে ডিটেলস একটা ইনফরমেশন দিতে হয়। জিনিসটা কেমন দেখেন, আমি যদি বলি যে আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, বাংলা অর্থ কি? তারা কি ফুটবল খেলছে? আপনি বলতে পারেন ইয়েস অর নো, হ্যাঁ খেলছে বা না খেলছে, ইয়েস অর নো, অর্থাৎ এটা অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা। কিন্তু আমি যদি তার আগে একটা WH ওয়ার্ড বসাই, আমি যদি বলি হোয়ার আর দে প্লেইং ফুটবল, হোয়ার আর দে প্লেইং ফুটবল, বাংলা অর্থ কি? তারা কোথায় ফুটবল খেলছে, তখন কিন্তু আপনি আর ইয়েস নো বলতে পারবেন না, আপনাকে কিন্তু ডিটেলস একটা অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, তাহলে একটা অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তার আগে যদি জাস্ট WH ওয়ার্ড ইউজ করে তাহলে WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। যে হোয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। হোয়াই আরএন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না। এটাকে বলা হয় WH ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হয়। দেখেন একটা সেন্টেন্সকে আমরা কত ভাবে ভাঙতে পারি, এই ভাঙাটা শিখতে হয়। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, WH ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ, WH ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ। যেমন এই সেন্টেন্স গুলোর অ্যাকচুয়াল মিনিং কি আপনি বলতে পারেন? এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন দ্রুত ফ্লুয়েন্সিটা চলে আসে। যেমন দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে। ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। ওয়াই, সরি, হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না। ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, কোথায় সে গাড়ি চালাচ্ছে না। সেইভাবে এই সেন্টেন্স গুলোকে ভাঙতে হয়, প্র্যাকটিস করতে হয়। নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, WH ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ, WH ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এটা করার চেষ্টা করবেন। এখন দেখেন পাস্ট টেন্স, পাস্ট টেন্সে কি হয়? পাস্ট টেন্সে আমার বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, এটা মনে রাখতে হবে। এবং এই ওয়াজ ওয়্যার পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু মেইন ভার্ব হিসেবে বসতে পারে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অন্য একটা ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে বসে। যেমন এই দেখেন, আমরা ওয়াজ ওয়্যার দেখলেই মনে করি এটা কন্টিনিউয়াস টেন্স, বাট না, ইনডিফিনিট টেন্সে ওটা হতে পারে যখন এটা মেইন ভার্ব হিসেবে হবে। যেমন হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ ওয়ার এ স্মার্ট গার্ল, they were brilliant students, they were wrong, he was ill, she was at home. So those are past indefinite tense, not continuous, because was and were এখানে মেইন ভার্ব। ঠিক আছে, আবারও বলছেন এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নেই। দেখেন আমরা আরেকটু সামনে এগোই। ফিউচার টেন্সে আমরা কথা বলি কিভাবে, ফিউচার টেন্সের স্ট্রাকচার কি।
আমরা জানি ফিউচার টেন্সে কথা মানে ফিউচারে কথা বলতে গেলে ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটবে, হবে, চলবে, আমি করব, সে আসবে, যাবে, খাবে, এই ধরনের কথা বলার জন্য আমরা সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করি। সাবজেক্ট যদি আই বা উই হয়, অর্থাৎ ফার্স্ট পার্সন হলে শ্যাল বসে, আদারওয়াইজ আমরা উইল কে ব্যবহার করি। তো মেইন ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে। তো আমার মানে রুট ফর্ম বা বেস ফর্মটা বসে। আমার এই বি ভার্বটা, বি কিন্তু নিজেই একটা ভার্ব, যেটা আমি বারবার বলছি, যার বাংলা অর্থ হওয়া বা থাকা। এর প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, অর্থাৎ অ্যাম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসতেছে, কিন্তু ফিউচার টেন্সে না। যেটা আমি বললাম, বেস ফর্ম বা রুট ফর্ম আর প্রেজেন্ট ফর্ম জিনিসটা আলাদা। আমাকে এটা বুঝতে হবে। আমার মডাল অক্সিলারির পরে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই উইল, উড, মেইন ভার্বের বেস ফর্মটা বা রুট ফর্মটা বসে। মেইন ভার্বের সঙ্গে কখনো এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো হয় না। তাহলে বি মানে কি বোঝেন? হওয়া বা থাকা। তাহলে আমি যদি বলি আই উইল বি আ ডক্টর, বি মানে কি হওয়া, তাহলে উইল বি হব, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। তাহলে আমি যদি বলি সে ঢাকায় থাকবে, ইংরেজি কি? হি উইল বি ইন ঢাকা। এটা মনে রাখবেন, প্লেসের আগে কিন্তু অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে। বি এর মানে হওয়া বা থাকা, বি এর পরে আমার এক্সটেনশনে যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে বি এর মানে থাকা। এগুলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা সহজ, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে। উইল এর সাথে নট বসালে নেগেটিভ হবে, অক্সিলারি ভার্বটাকে অর্থাৎ উইলটাকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। যেমন আই ওন্ট বি, মানে উইল নট কে কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন্ট বলা যায়। আই ওন্ট বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব না। হি ওন্ট বি আ টিচার, সে শিক্ষক হবে না। আর যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, উইলটাকে সাবজেক্টের আগে আনবেন। বাট এই জায়গায় আমরা অনেকে ভুল করি। একটা জিনিস মনে রাখবেন, অনেকে উইল বি একসঙ্গে আগে নিয়ে আসে, বাট এটা করবেন না। বি কিন্তু সাবজেক্টের পরে থাকবে, বি কিন্তু মেইন ভার্ব এখানে আমার, জাস্ট উইলটাই অক্সিলারি ভার্ব। অর্থাৎ আমি যদি বলি সে কি একজন ডাক্তার হবে, উইল হি বি আ ডক্টর? তারা কি ফুটবলার হবে, উইল দে বি ফুটবলার? তুমি কি একজন শিক্ষক হবে, উইল ইউ বি আ টিচার? এগুলো মনে রাখবেন। তাহলে এই যে সেন্টেন্স গুলো, এই যে আই উইল বি আ ডক্টর, আই উইল নট বি আ ডক্টর বা উইল হি বি আ ডক্টর, এগুলো কিন্তু সবই ফিউচার ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। যারা টেন্স ভালোভাবে জানেন, এই অ্যাম ইজ আর, অজয়ার, শ্যাল বি, উইল বি দেখলেই মনে করেন এটা কোনো কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, বাট না। এখানে বিটা মেইন ভার্ব, উইল বিটা অক্সিলারি ভার্ব হবে বা কন্টিনিউয়াস টেন্সে কখন হবে, যখন এদের পরে আরেকটা ভার্ব থাকবে এবং সেই ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। যেমন এই যে সেন্টেন্স গুলো ফিউচার কন্টিনিউয়াস, ডেফিনেশনটা কি? কোন একটা কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। যেমন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। হি উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। এখানে কিন্তু মেইন ভার্বে ইটিং, ড্রাইভিং, প্লেইং, ড্রয়িং, এগুলো ফিউচার কন্টিনিউয়াস। বাট এর আগে যেগুলো দেখেছিলাম ওগুলো কিন্তু ফিউচার ইনডিফিনিট, বিটাই ওখানে মেইন ভার্ব, উইল বি হবে বা থাকবে। হ্যাঁ, এগুলোর ওইভাবে নেগেটিভ হচ্ছে। এখন দেখেন আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি আপনাদের, সেটা হচ্ছে আমাদের একটার সঙ্গে আরেকটাকে কম্পেয়ার করতে হয়। এটা তো বি ভার্বের কথা বললাম, যে অ্যামিজার, অজয়ার বা শ্যাল বি, উইল বি, যেটাকে আমরা মনে করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে। বাট বিষয়টা এরকম না। এই ভার্বগুলো বা এই ভার্বগুলো আমাদের শুধুমাত্র অক্সিলারি না, অ্যাজ এ মেইন ভার্ব অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বসতে পারে। ইন দ্য সেম ওয়ে আমাদের আরেকটা ভার্ব আছে না, এইটা নিয়ে আমি একটু কথা বলি। তাহলে একটার সঙ্গে আমি এখানে আবার ফিরে আসবো, একটু ওয়েট করেন। একটার সঙ্গে একটা কম্পেয়ার না করলে ভালোভাবে জিনিসটাকে শেখা যায় না। যেমন ডু ভার্ব, এই ভার্বের ভিতরে আমাদের কি কি আছে একটু বোঝার চেষ্টা করেন তো। দেখেন, এই যে ডু, ডাজ, ডিড, এই ভার্বগুলোকে আমরা কোথায় বসে একটু খেয়াল করেন। আমরা জানি এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত, সেন্টেন্স একটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্নভাবে বসে থাকে। এই ভার্বগুলো সেন্টেন্সকে নেগেটিভ আবার কখনো ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আবার এই ভার্বগুলোই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে। এই ডু এর বাংলা অর্থ কি? ডু মানে কি জানি আমরা? আমরা জানি যে ডু মানে করা। এবং এই ডু ভার্বের ফর্ম গুলো বললাম যে ডু, ডিড, ডান, আর প্রেজেন্ট পার্টিসিপল ডুইং বা থার্ড পারসন ফর্ম ডাজ। যেমন আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে আছে, এবং এখানে ডু ভার্বটা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে। মেইন ভার্ব সাবজেক্টের পরে আছে।
তো এর অর্থ হচ্ছে কি করা। কিন্তু দেখেন এখানে কি বলছে, দেখেন এই যে ডু অর্থ করা এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা অন্য সকল মেইন ভার্বের মতোই যে কোনো টেন্সের স্ট্রাকচারে অ্যাজ এ মেইন ভার্ব ব্যবহৃত হতে পারে। কিন্তু দেখেন এইখানে কি বলছে, কিন্তু এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার যেটি, সেটি হচ্ছে এই ডু ডাজ ডিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয় অ্যাজ আ অক্সিলারি ভার্ব। এবং যখন এরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু এই ভার্বগুলোর কোনো অর্থ থাকে না, দেয়ার ইজ নো মিনিং। অর্থাৎ বোঝার চেষ্টা করেন, আমি আপনাদের আগেও বলছি আমাদের টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা, 3টা টেন্স 4টা করে ভাগ, 12টা স্ট্রাকচার। 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, কিন্তু 2টা টেন্সে থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর V2 ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন এইটার কথা কেন বলছি যে 10টাতেই অক্সিলারি থাকে 2টাতে থাকে না, এর কারণ হচ্ছে আমাদের নিয়ম, যদি কোনো সেন্টেন্সকে আপনি নেগেটিভ করতে চান, না বোধক কোনো বাক্য তৈরি করতে চান, তাহলে সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসাতে হয়। আর যদি ইন্টারোগেটিভ করতে চান, প্রশ্নবোধক করতে চান, সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্ব থাকে সেটাকে সাবজেক্টের আগে আনতে হয়। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তো এইগুলোকে আপনি কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন? মেইন ভার্বের সাথে নট বসাবেন, মেইন ভার্বকে সাবজেক্টের আগে আনবেন? তা তো হবে না। তখন এই ডু ডাজ ডিড কে অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হয়। ডু ডাজ ডিড মেইন ভার্ব হিসেবে কিন্তু যে কোনো টেন্সে বসতে পারে, তখন এর অর্থ হচ্ছে করা। কিন্তু যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে এই প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে, তখন কিন্তু এদের কোনো অর্থ দেয় না, জাস্ট সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে। মানে কি, সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, বোঝেন? যেমন এখানে দেখেন, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছ। ইউ আর নট ড্রাইভিং আ কার। তাহলে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই অ্যাম, ইজ, আর এগুলো অক্সিলারি ভার্ব, এদের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়ে যাচ্ছে। যেমন রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, এখানে হ্যাজটা অক্সিলারি ভার্ব, কমপ্লিটেডটা মেইন ভার্ব। আপনি যখন এটা নেগেটিভ করতে চাচ্ছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ নট ইটেন মাই ডিনার, আমি আমার ডিনার করেছি, আমি করিনি। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি হ্যাজ নট ফিনিশড হিজ হোমওয়ার্ক। দে ওয়ার প্লেইং ফুটবল, দে ওয়ার নট প্লেইং ফুটবল। I was singing a song, I was not singing a song. He had gone to Kolkata, past perfect tense, he had not gone to Kolkata, সে কলকাতা যায়নি। He will play football, সে ফুটবল খেলবে। He will not play football, সে খেলবে না। I will go to the market, আমি বাজারে যাব। I won't go to the market। তাহলে এইগুলোতে অক্সিলারি আছে, নট বসালে নেগেটিভ হচ্ছে। আবার আপনি যদি ইন্টারোগেটিভ করেন, যে কোনো সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। যেমন আই এম ইটিং রাইস, am I eating rice? He's playing football. Is he playing football? They are watching TV. Are they watching TV? Are they watching TV? You are driving a car. Are you driving a car? Rohim has completed his work. Has Rohim completed his work? তাহলে এইভাবে কিন্তু আপনি যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারছেন। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, সবগুলো সেন্টেন্সে এটা করা যায়। কিন্তু যেখানে অক্সিলারি ভার্ব থাকে না, সেগুলোকে আপনি কিভাবে ইন্টারোগেটিভ করবেন? যেমন মনে করেন এই যে বাক্যটা, আই প্লে ফুটবল, এখানে কোন অক্সিলারি ভার্ব আছে? তো আপনি কি আই প্লে নট বলবেন? মেইন ভার্বের সাথে তো নট বসানো যাবে না, তাহলে কি করবেন? অথবা আপনারা এখানে দেখছেন যে হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, সিট এর পাস্ট ফর্ম স্যাট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অথবা হি রাইটস আ লেটার, দে গো টু স্কুল, হি ডিসকাস দ্য ম্যাটার, আই স্পোক ইন ইংলিশ। এই সেন্টেন্স গুলোতে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই, কিন্তু সাবজেক্টের পরে ডিরেক্টলি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম, অর্থাৎ এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এইগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য আমাদের মূলত এই ডু ডাজ ডিড মানে এই ডু ভার্বের সাহায্য বা হেল্প নিতে হয়। এবং এই জায়গাটাতে দেখেন কিভাবে জিনিসটা হয়ে থাকে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডাজ বসে। সাবজেক্ট 3 প্রকার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। বাট হি, শি, ইট বা যে কোনো সিঙ্গেল নাম যদি বোঝায় সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। এটা হলে নেগেটিভ করার ক্ষেত্রে ডাজ বসে বা ইন্টারোগেটিভ। যেমন দেখেন, আই প্লে ফুটবল,
নেগেটিভ কি, আই ডু নট প্লে ফুটবল। আমরা জানি ডু মানে করা, বাট এই জায়গায় কিন্তু ডু এর কোনো অর্থ দিবে না, জাস্ট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্যই বলবে। ডু এর অর্থ করা, এই অর্থটা তখনই দিবে যখন এটা মেইন ভার্ব হিসেবে কোনো সেন্টেন্সে বসে। দে ড্র এ পিকচার, দে ডোন্ট ড্র এ পিকচার। দে ড্র এ পিকচার, দে ডোন্ট ড্র এ পিকচার। তারা ছবি আঁকে না। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই ডু নট রাইট আ লেটার, আমি চিঠি লিখি না। আই সিং আ সং, আমি গান গাই। আই ডোন্ট সিং আ সং, আমি গান গাই না। অর্থাৎ জাস্ট নেগেটিভ করার জন্যই বসতেছে। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস বসে। মনে রাখবেন এটা, মেইন ভার্বের সাথে। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোথাও হয় না কিন্তু। আবার বলছি, এই জিনিসটা ঘটে থাকে, এইটা হয় শুধুমাত্রই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোথাও না। তাহলে দেখেন, আমার যদি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হয়, তাহলে যখন সাবজেক্টের পর ভার্বটার সাথে এস বা ইএস হচ্ছে, এই ভার্বটাকে বলা হয় থার্ড পারসন ফর্ম ভার্বের। এবং নেগেটিভ করলে আমাকে ডাজ বসাতে হয়। এই ডাজটা হচ্ছে ডু এর থার্ড পারসন ফর্ম। তো যখন আমি ডাজ বসাবো, পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব বসতে পারে না। মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসে। আপনারা অনেকে এই জিনিসগুলো জানেন, আপনারা বলতে পারেন এগুলো তো আমি জানি, বাট এইভাবে বলছেন কেন? কিন্তু আমার জানা কথা, এতটা ডিটেলসে বলছেন কেন? এর একটা রিজন আছে, সেটা আমি আপনাদেরকে বলতেছি, জাস্ট একটু ওয়েট করেন। আপনারা কিন্তু এটা অনেকেই জানেন, জানেন না যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নেগেটিভ করার ক্ষেত্রে ডাজ বসে, তাই না? মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না। কিন্তু জিনিসটা শুধু এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ না, এখানে অনেক কিছু আছে, অনেক ফ্যাক্ট আছে যেটা আমাদেরকে বুঝতে হবে। সেইটা কি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন, হি সিংস আ সং, সে একটা গান গায়। হি ডাজ নট সিং আ সং, ডাজ বসালে এই সিংস আর থাকতেছে না, সিং হয়ে যাচ্ছে। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। রহিম ডাজ নট ড্র এ পিকচার, রহিম ছবি আঁকে না। এই সেন্টেন্সটা একটু দেখেন তো, কি লেখা আছে এখানে। ইট হ্যাজ আ রেড কালার, এটার একটা লাল রং আছে। ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, এটা লাল রং নেই। তাহলে এখানে হ্যাজ, এখানে ডাজেন্ট হ্যাভ কেন হলো? এই জিনিসটা কি আপনারা কেউ বোঝেন? এই যে হ্যাজ আছে, কিন্তু এখানে ডাজেন্ট হ্যাভ আমি কেন বসালাম? করিম ড্রাইভস এ কার, করিম ডাজেন্ট ড্রাইভ এ কার। এই ড্রাইভস এর সাথে এস ছিল, সেটা আর থাকেনি, ডাজ বসার কারণে ড্রাইভ হয়ে গেছে। কিন্তু এখানে হ্যাজ, বাট এখানে হ্যাভ কেন? বা এখানে হ্যাজই বা কেন হলো? দেখেন, প্রত্যেকটা ভার্বের যে থার্ড পারসন ফর্ম, সেটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস থাকে। কিন্তু এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাভস না, এইস এ ভিইএস এরকম না। এটা কিন্তু ডিফারেন্ট বা ভিন্ন। হ্যাভের থার্ড পারসন ফর্মটা হচ্ছে আমার কি, হ্যাজ। এই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাকে হ্যাজ বসাতে হয়। আর যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে ভার্বটাকে। তো হ্যাজের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাজের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে আপনার হ্যাভ। বুঝতে পারেননি মনে হয় বিষয়টা, একটু বোঝাই দেই। দেখেন, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এটা দরকার, এটা অনেক বেশি দরকার, অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট তার আগে এটা আমরা একটু শেষ করি। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমার ডিড এর ব্যবহার হয়। পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, আমার অক্সিলারি ভার্ব লাগবে মাস্ট। তো অ্যাজ অক্সিলারি ভার্ব আমরা ডিড এর ব্যবহার করি। ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম। তো যখন আমরা ডিড এর ব্যবহার করি, তখন মেইন ভার্বটা আর পাস্ট ফর্মে থাকে না। যখন ডিড এর ব্যবহার করি, তখন কি বললাম, মেইন ভার্বটা আর পাস্ট ফর্মে থাকে না, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। ইন্ট্রোগেটিভেও সেম ওয়েতে হয়। যেমন মনে করেন, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? দেখেন, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। স্পিকের পাস্ট ফর্ম স্পোক, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আই মেট হিম। আই ডিডেন্ট মিট হিম, দেখেন এম ডাবল ইটি, মিটের পাস্ট ফর্ম এম ইটি, মেট। ডিড আই মিট হিম, আমি কি তার সাথে দেখা করেছিলাম? হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র এ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার,
সে কি একটা ছবি এঁকেছিল? সে কি একটা ছবি এঁকেছিল? I ate rice. I didn't eat rice. Did I eat rice? Didn't I eat rice? He drew a picture. He didn't draw a picture. Draw এর past form drew. সে একটা ছবি এঁকেছিল। He didn't draw a picture. বাংলা অর্থ কি? বাংলা বুঝবেন, সে ছবি আঁকেনি। Did he draw a picture? সে কি ছবি এঁকেছিল? এভাবে প্র্যাকটিস করতে হয়। Didn't he draw a picture? সে কি ছবি আঁকেনি? Where did he draw a picture? সে কোথায় ছবি এঁকেছিল? WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের। Why didn't he draw a picture? সে কেন ছবি আঁকেনি? When did he draw a picture? সে কখন ছবি এঁকেছিল? You wrote a letter. তুমি একটা চিঠি লিখেছিলে। You didn't write a letter. Did বসালে wrote আর থাকবে না, ওটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, রাইট হয়ে যাবে। তো এখন এইভাবে যে সেন্টেন্স গুলো করা, আমি একটু এই জিনিসটা বুঝাই বলি আপনাদের, খেয়াল করেন। কোথায় যেন আমি ফর্ম গুলো লিখছিলাম, এই জায়গায়। এই যে ভার্বের ফর্ম গুলোর কথা আমি আপনাদেরকে বলছিলাম না, প্রত্যেকটা ভার্বের যে ফর্ম থাকে, এই ফর্মের ভিতর এইখানে একটু খেয়াল করেন তো। আমার এই যে ডু ভার্ব, এই ডু ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, আর থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাস। দেখেন, স্পিকের থার্ড পারসন কি? স্পিক্স। ড্র এর থার্ড পারসন কি? ড্রস। ড্রাইভের থার্ড পারসন কি? ড্রাইভস, তাই না? রাইট এর থার্ড পারসন কি? রাইটস। আমি যদি এখানে আরেকটা ভার্ব লিখি, ফর এক্সাম্পল মনে করেন গো। এই গো মানে কি? যাওয়া। এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল কি? গান। অর্থাৎ গো, ওয়েন্ট, গান। এই যে ভার্বের ফর্ম গুলো আমি এখানে লিখলাম, গো, ওয়েন্ট, গান। এরপর এর যে প্রেজেন্ট পার্টিসিপল মানে কন্টিনিউয়াস যে ফর্ম, সে কন্টিনিউয়াস ফর্মটা হচ্ছে আপনার গোয়িং। গো এর কন্টিনিউয়াস ফর্মটা কি? প্রোগ্রেসিভ ফর্ম, গোয়িং। থার্ড পারসন গোস, এটা কিন্তু GOES। এখন মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স লিখলাম, হি গোস টু স্কুল। বাংলা অর্থ কি? সে স্কুলে যায়। ঠিক আছে। এখন আমি এরকম একটা সেন্টেন্স লিখলাম, হি হ্যাজ আ কার। এর বাংলা অর্থ কি? কথাটা বোঝেন। হি হ্যাজ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে যে তার একটা গাড়ি আছে। হি হ্যাজ আ কার, বাংলা অর্থটা হচ্ছে যে তার একটা গাড়ি আছে। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আমরা অনেকে এই ধরনের সেন্টেন্স যখন আমরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করি, সেটা সঠিক ওয়েতে করতে পারি না। কি করি জানেন? আপনারা বসান না, বলেন যে হি হ্যাজ নট আ কার, তার গাড়ি নেই, এইভাবে আমরা বসাই। বাট মনে রাখবেন, এটা সম্পূর্ণ রং একটা সেন্টেন্স। অ্যাকর্ডিং টু মডার্ন গ্রামার, আধুনিক গ্রামার অনুযায়ী এই হ্যাজ নট এর ব্যবহার এখানে হয় না। হ্যাজ নট দিয়ে নেগেটিভ করা যায় না। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে আপনার কি করতে হবে জানেন? এটাকে নেগেটিভ করতে গেলে আপনার ডু, ডাজ, ডিড এর সাহায্য নিতে হবে। মানেটা কি? এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, হি হ্যাজ এ কার, আমরা হ্যাভ হ্যাজ থাকলেই মনে করি সেটা মনে হয় পারফেক্ট টেন্স। বাট এটা কিন্তু কোনো পারফেক্ট টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট হি হ্যাজ, এটা আমার ভার্ব এবং এটা মেইন ভার্ব। মেইন ভার্বের, হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হ্যাজ। যেমন এখানে গো ভার্বের থার্ড পারসন ফর্ম কি? গোজ। সে স্কুলে যায়। এখন আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান, আপনি কি এইভাবে করবেন যে হি গোজ নট টু স্কুল? এটা কি হবে? হি গোজ নট টু স্কুল, এটা তো হবে না। তাহলে আপনি হ্যাজ নট এ কার কেন দিবেন? আমরা অনেকে এটা দেই, হি হ্যাড নট এ কার, হি হ্যাজ নট এ কার, এরকম দেই। কিন্তু হ্যাজ নট কেন দিবেন যদি আপনি গোজ নট না দেন? মেইন ভার্বের সাথে নট কেন বসাবেন? হ্যাজ তো আমার এখানে মেইন ভার্ব। আপনি এটাকে নেগেটিভ কিভাবে করেন? এটাকে নেগেটিভ এইভাবে করেন যে হি ডাজ নট, অর্থাৎ এই ডাজ কি কার থেকে আসে? এই দেখেন, এই যে ডু, এই ডু ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ। এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হ্যাজ। এই গো ভার্বের থার্ড পারসন ফর্ম গোজ। তাহলে ডু এর থার্ড পারসন ফর্ম ডাজ, নেগেটিভ করার জন্য এটা ব্যবহৃত হচ্ছে। যখন আমি এখানে ডাজ বসাচ্ছি, তখন আর গোজ বসবে না। অর্থাৎ পরপর দুটো থার্ড পারসন ফর্ম বসতে পারে না। ডাজ বসালে এই গোজটা, অর্থাৎ এই মেইন ভার্বটা গো হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। অর্থাৎ সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। আমরা এটা নেগেটিভ করি কিভাবে? হি ডাজেন্ট গো টু স্কুল, তাই না? তাহলে এই যে হ্যাজ থার্ড পারসন ফর্ম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসতেছে, হি হ্যাজ আ কার, যখন আপনি নেগেটিভ করবেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বা থার্ড পারসন ফর্ম। এটা নেগেটিভ হ্যাজ নট কেন বসাবেন? আমার কি বসাতে হবে? এখানে ডাজ বসাতে হবে, হি ডাজেন্ট। এবার কি? ডাজ বসালে মেইন ভার্বটা কি হবে? এই হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ। মানে আমাদের বেশিরভাগ ভার্বের থার্ড পারসন ফর্ম এস বা ইএস যুক্ত, ড্রাইভ থেকে ড্রাইভস, ড্রস। কিন্তু এই হ্যাভের থার্ড পারসন কিন্তু এরকম হ্যাভস না, হ্যাভের থার্ড পারসন হচ্ছে হ্যাজ। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ হি, শি, ইট বা কোনো সিঙ্গেল পারসন থাকলে হ্যাজ বসাতে হয়। আর যখন আপনি নেগেটিভ করছেন, আপনি তো ডাজ বসাতে হবে। ডাজ বসালে এই হ্যাজ আর হ্যাজ থাকবে না, হ্যাজটা হয়ে যাবে হ্যাভ, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে চলে আসবে। যেমন গোস থেকে গো, স্পিক্স থেকে স্পিক, এরকম হি হি ডাজেন্ট
হ্যাজ এ কার না, হি ডাজেন্ট হ্যাভ আ কার, এরকম হয়ে যায়। এই জিনিসগুলো মনোযোগ দিয়ে বোঝেন। আর এই হ্যাজ নট হ্যাভ নট আমরা বসাই কোথায়? যখন হ্যাজ কোন সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে। যেমন আমি যদি এরকম ভাবে একটা সেন্টেন্স বলি, হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে, এই সেন্টেন্সটার বাংলা অর্থ সে ক্রিকেট খেলেছে। এইখানে এই হ্যাজটা তো মেইন ভার্ব না, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। এখানে প্লে মানে খেলা, এর পাস্ট পার্টিসিপল প্লেড, এইটা আমার মেইন ভার্ব। আপনি যদি এইটাকে যদি বলেন যে হি হ্যাজ নট বা হি হ্যাজেন্ট, এটা কারেক্ট, প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেনি, বা সে কি ক্রিকেট খেলেছে, হ্যাজ হি প্লেড ক্রিকেট, এরকম হতে পারে। কারণ কারণ এইখানে এই যে হ্যাজটা, এই হ্যাজটা অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। এখানে একটা মেইন ভার্ব আছে, সেটা এই প্লে, প্লে মানে খেলা, মেইন ভার্ব আছে। কিন্তু এই যে হি হ্যাজ আ কার, এইখানে এই হ্যাজটাই কিন্তু মেইন ভার্ব, এই হ্যাজ কিন্তু অক্সিলারি ভার্ব না। তার জন্য আমার এখানে হ্যাজ নট দিলে হবে না, ডাজেন্ট হ্যাভ যেটাকে নেগেটিভ করতে হবে, হি ডাজেন্ট হ্যাভ আ কার, অর্থাৎ ডাজ বসাতে হবে এবং মেইন ভার্বটা আর হ্যাজ থাকবে না, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ। হ্যাজটা কোন ফর্ম? থার্ড পারসন ফর্ম। ইন দ্য সেম ওয়ে আমি যদি বলি হি হ্যাড আ কার, এর বাংলা অর্থ কি? হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। তাহলে এটা নেগেটিভ, আমরা হি হ্যাড নট এ কার বলবো না। আবারও বলছি, আপনি কি বলবেন? ডিড এর ব্যবহার করবেন, হি ডিডেন্ট। এই ডিড কি দেখেন, এই ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে আমি যখন ডিড বসাচ্ছি, এই হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি? হ্যাড। দুটো পাস্ট ফর্মের ভার্ব থাকবে না, তাহলে ডিড বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তো হ্যাড এর পাস্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, অর্থাৎ আমাকে এটা বসাতে হবে। কি বসাতে হবে? হি ডিডেন্ট, হি হ্যাড আ কার, হি হ্যাড নট এ কার, এটা রং, মনে রাখবেন। হি ডিডেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি কি? তার গাড়ি ছিল, তার গাড়ি ছিল না, তার গাড়ি ছিল, তার গাড়ি ছিল না। আরেকটা কথা আমি বলি, এই এম ইজ আর, এম ইজ আর বা ওয়াজ ওয়ার, এই প্রত্যেকটা ভার্বের বাংলা অর্থ কিন্তু হওয়া বা থাকা। আমি আপনাদের বলছি, মানে এম ইজ আর মানে আছে বা ছিল, আছে অথবা মনে করেন ছিল, এই ধরনের কিন্তু একটা মিনিং দেয়, তাই না? আবার আবার আমি যদি বলি, কথাটা বোঝেন, just একটু wait করেন। আমি যদি বলি এই হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড, এর মানেও আছে বা ছিল, এর মানেও হচ্ছে আমার এই আছে অথবা ছিল। বাট পার্থক্যটা কি? মানে আমি যদি বলি যে সে গতকাল ঢাকায় ছিল, এখন এই কথাটা আপনি কি এইটা দিয়ে বলবেন যে হি হ্যাড ঢাকা, নাকি হি অজ ঢাকা? কোনটা কারেক্ট হবে? মানে অজ মানেও তো ছিল, হ্যাড মানেও ছিল। আবার আমি যদি বলি যে আমার একটা কুকুর ছিল, এখন আমি কোনটা বলবো? আমার একটা কুকুর ছিল, আই অজ আ ডগ, নাকি আই হ্যাড আ ডগ, কোনটা কারেক্ট? দেখেন, ওয়াজ বা ওয়ার এর মানে হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় ছিল, সাবজেক্ট নিজে কোনো কিছু হয় বা নিজে কোনো জায়গায় ছিল। আর হ্যাভ হ্যাজ হ্যাড, এটা হচ্ছে পজেস করা বোঝায়, কারো অধিকারে থাকা বা মালিকানায় থাকা বোঝায়, সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কিছু ছিল। অর্থাৎ আপনি যদি বলেন আই ওয়াজ এ ডগ, এর বাংলা অর্থ এরকম হয়ে যায় যে আমি একটা কুকুর ছিলাম। কি হয়ে যায়? আমি একটা কুকুর ছিলাম, তাহলে আমার এটা রং। বা আমি বাংলায় এরকম একটা সেন্টেন্স বলতে চাচ্ছি যে আমার একটা কুকুর ছিল, অর্থাৎ আমার অধিকারে, সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল। আই হ্যাড আ ডগ হবে, আই হ্যাড আ ডগ। তাহলে আমি এখন আমি গতকাল ঢাকায় ছিলাম, আই হ্যাড হবে না, এখানে হবে আই ওয়াজ ইন ঢাকা ইয়েস্টারডে, ইয়েস্টারডে আই ওয়াজ ইন ঢাকা ইয়েস্টারডে। ওয়াজ মানে হওয়া বা থাকা, দুটো মিনিং দেয় কিন্তু। তাহলে আমি যদি বলি সে একজন ডাক্তার, ইংলিশটা কি? হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। এখন আমি যদি বলি সে এখন বাড়িতে আছে, সে এখন বাড়িতে আছে, আমরা জানি হ্যাভ হ্যাজ এর মানে আছে, তো আমি কি এরকম লিখবো? হি হ্যাজ হোম, এরকম হবে না। অ্যাম ইজ আর এর মানেও কিন্তু আছে, অর্থাৎ হি ইজ অ্যাট হোম, এর বাংলা অর্থ হচ্ছে সে বাড়িতে আছে। অর্থাৎ সাবজেক্টের মানে সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে, অ্যাম ইজ আর এর ব্যবহার হয় সাবজেক্ট নিজের। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, তার একটা বাগান আছে, তখন হি হ্যাজ আ গার্ডেন, গার্ডেন, তার একটা বাগান আছে। এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি এটাকে নেগেটিভ করি, কথাটা মনে রাখবেন, আমি যদি এখানে বলি যে তার বাগান নেই, বলেন তো ইংলিশ কি হবে? আমি যদি বলি যে তার বাগান নেই, ইংলিশ কি হবে? এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স কি হবে? তার বাগান নেই, কি হবে? He does not a garden.
garden. ডাজ নট এ গার্ডেন হলো, কি হবে এটা? দেখছেন হি হ্যাজ নট এ গার্ডেন বলছে। তাহলে আমি এতক্ষণ কি বললাম, আমি কি শেখালাম এতক্ষণ? কিছু বোঝেন না আপনারা? আমার কথা বুঝতে পারেননি আমি এতক্ষণ কি বললাম? He doesn't have a garden. রাইট, থ্যাংক ইউ। আমি এতক্ষণ ধরে কি বললাম? আপনি যদি এত কথা বলার পর বলেন যে হি হ্যাজ নট এ গার্ডেন, হি ডাজ নট এ গার্ডেন, তা কি শেখালাম আমি এতক্ষণ? কি বললাম আমি এইখানে? আলোচনাটা কি করলাম যে হি হ্যাজ এ কার। আমি এখানে হি হ্যাজ নট এ কার লিখবো না, লিখবো না, লিখবো না। হি হ্যাড এ কার, হ্যাড নট এ কার লিখবো না নেগেটিভ করতে গেলে। কতবার বললাম? কারণ এই হ্যাজ বা হ্যাড মেইন ভার্ব। আমি যদি বলি হি গোজ টু স্কুল, আপনি কি বলেন হি গোজ নট টু স্কুল? আমি যদি বলি যে হি ওয়েন্ট টু স্কুল, আপনি কি ওয়েন্ট নট টু স্কুল বলবেন? কি বলেন? হি ডাজেন্ট গো টু স্কুল বা হি ডিডেন্ট গো টু স্কুল। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স এগুলো নেগেটিভ করার, ইন্টারোগেটিভ করার জন্য ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হচ্ছে, পাস্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই হ্যাভ হ্যাজ হ্যাড এখানে মেইন ভার্ব। হি হ্যাজ এ গার্ডেন এটা কোনো পারফেক্ট টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার বাগান আছে, তার বাগান নেই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ করতে গেলে হ্যাজ নট কেন বলবো? আমার এখানে বলতে হবে ডাজেন্ট। হি ডাজ মানে ডু এর থার্ড পারসন ফর্ম কি? ডাজ। আর ডাজ বসালে হ্যাজ আর বসবে না, কারণ হ্যাজ একটা থার্ড পারসন ফর্ম, আমার এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তো হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ। ইট ডাজন্ট হ্যাভ আ গার্ডেন, GRDEN, গার্ডেন। কেউ কি আমার কথাগুলো বুঝতে পারছেন? কিছু কি শিখতে পারছেন? আমি কি বলি বোঝেন? কথা বোঝা যায়? He start বুঝে যায়। দেখেন এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো কম্পালসারি গ্রামার, খুবই ইম্পর্টেন্ট থিংস। বাট এদের সম্পর্কে আমাদের অনেকেরই ক্লিয়ার কনসেপ্ট থাকে না, এবং এটা না থাকার কারণে আমরা ইংলিশে ভালোভাবে সেন্টেন্স তৈরি করতে পারি না। এই হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন। তো এদের সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে, আপনি যাই শিখতে যান না কেন ইংলিশে, যে কোনো বাক্য তৈরি করতে গেলে আপনি কনফিউশন ফেস করবেন। আপনি মনে করবেন যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, পারতেছি না বা পারতেছি। এগুলো যেটা দেখাচ্ছি এগুলো সম্পর্কে কিন্তু আপনারা পরিচিত। বাট এই যে জিনিসগুলো আমি বলছি, নতুন নতুন কিছু শিখতে পারছেন না, বুঝতে পারছেন না? কি বলছি আমি? এই হ্যাজটা কি? মেইন ভার্ব। কারণ কি? এখানে হ্যাজ ছাড়া আর কোনো ভার্ব নেই, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাভ হ্যাজ থাকলেই কি পারফেক্ট টেন্স হবে? হবে না। পারফেক্ট টেন্স কখন হবে? যদি এই হ্যাভ হ্যাজ এর পর আরেকটা ভার্ব থাকে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট বলতে পারি। তখন হ্যাজ নট, হ্যাড নট বা হ্যাভ হ্যাজ কে সামনে এনে কোশ্চেন করা, সেগুলো আমরা করতে পারি। বাট এইখানে আমরা করব না। এখানে এগুলো টেন্স অনুযায়ী আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এই হচ্ছে সেন্স। এই জিনিসগুলো আমার যারা পেইড কোর্সে আছে বা থাকে, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে, এ তো আমি এইভাবে আপনাদেরকে দেখালাম। এই হ্যাভ ভার্বের জন্য আলাদা একটা ক্লাস থাকে। দেখেন এই হ্যাভের অনেক কিছু আছে এখানে, শুধু এইটুকু না, এখানে অনেক কিছু আছে। হ্যাভ মানে আমরা জানি আছে, বাট কোন ধরনের আছে অর্থ প্রকাশ করে? অনারশিপ, রিলেশনশিপ, ফিচার, ইলনেস, এক্সপিরিয়েন্স, ইটিং অর ড্রিঙ্কিং। এইগুলোর ভিতরে আবার হ্যাজের মানে হ্যাভ ভার্বের যে প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্মটা, প্রোগ্রেসিভ যে ফর্মটা, হ্যাভিং, সেটা শুধুমাত্র দুইটা জায়গায় ব্যবহৃত হয়, এক্সপিরিয়েন্স এন্ড ইটিং। এই জিনিসগুলো মানে ডিটেলসে আলোচনা করতে হয়, এগুলো এইভাবে একটা ক্লাসে সম্পূর্ণ হয় না। যারা পেইড কোর্সে আসছে আমার, তারা জানে কিভাবে। গতকাল যে ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছে ওইটা রেকর্ড যদি আপনারা দেখতেন বুঝতে পারতেন সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে শুরু করতে পারে, কি হতে পারে, সবকিছু আমি এখানে বুঝিয়েছি। আর যারা ভর্তি হতে চান জানাবেন, আগামীকাল থেকেও ভর্তি হতে, আগামীকালও ভর্তি হতে পারবেন। আগামীকাল রাত 10টাতে পেইড কোর্সের সেকেন্ড ক্লাস আমাদের। এবং গতকাল যেটা নিয়েছি ওটা জাস্ট ইন্ট্রোডাকশন একটা ক্লাস ছিল, একটা আউটলাইন দিয়েছি। যারা ভর্তি হবেন সেটা রেকর্ড আপনারা পেয়ে যাবেন। আর আগামীকাল থেকে একদম ফার্স্ট থেকে জয়েন করতে পারবেন। দেখেন ফ্রিতে কখনো ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায় না। আমি আজকে ক্লাস নিচ্ছি, কালকে আমি নিব না, না নিলে আপনার কিছু করার আছে নেই। আমি ধারাবাহিকতা আপনি মেনটেন করতে পারবেন না। আজকে আমার কাছে শিখছেন, কালকে ইউটিউব চ্যানেলে শিখবেন, পরের দিন ফেসবুক পেজে শিখবেন। এই বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে, দেখতে থাকলে জীবনেও ডেভেলপ করা যায় না। দিনের পর দিন, মাসের পর মাস আপনার কিন্তু শেখার ইচ্ছা আছে, আপনি কিন্তু সেই সময় দিচ্ছেন, বাট ওই শেখাটা আপনার শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না, কনফিডেন্টের সাথে শিখতে পারবেন না। বাট টাকা দিয়ে বা পেইড কোর্স করলে তার বেনিফিটটা কি? একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এগোনো যায়। আমি ওইখানে টাকা দিছি, একটা ইফোর্ট থাকে আমার, এখান থেকে শিখতে হবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে, ওকে শিখাই দিতে হবে। সেখানে কোনো ক্লাস মিস দেওয়ার সুযোগ নেই। তো এইভাবে একটা ধারাবাহিকতা মেনটেন করে মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে আপনি এগোতে পারবেন। যদি আপনারা মনে করেন আমি ইংলিশ এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, দ্রুত ডেভেলপ করতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে আমার প্রফেশনাল জায়গায় আমি ডেভেলপ করাতে চাই, আমি IELTS এর প্রিপারেশন নিচ্ছি, আপনি হাউ
হাউস ওয়াইফ হন, টিচার, জব হোল্ডার, যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটা করতে পারবেন। প্রত্যেকটা বিষয় আমি ইন ডিটেলসে বুঝিয়ে থাকি, আপনাদের তো দেখিয়েছি আমি কিভাবে পড়াই প্রত্যেকটা বিষয়। যারা করতে চান এখনো পর্যন্ত আগামীকাল, কালকের দিনটা সময় আছে, ভর্তি হওয়ার চেষ্টা করবেন। আগামীকাল থেকে শুরু করবেন, তাহলে একদম ফার্স্ট থেকে ধারাবাহিকভাবে পেইড কোর্সটা করতে পারবেন। আর যেটা হয়ে গেছে একটা ক্লাস গতকাল, সেটার রেকর্ড আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা দিয়ে ক্লাস শুরু করতে পারবেন, বাকি টাকা পরবর্তী মাসে দিতে হবে। আমি এতটুকু বলতে পারি, উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। এই ফ্রিতে কখনোই ডেভেলপ করা যায় না ওইভাবে ল্যাঙ্গুয়েজটা, আপনি কখনোই এটাকে শেষ নামাতে পারবেন না। শেখার ইচ্ছা আছে, শিখছেন, টাইম দিচ্ছেন, বাট দেখবেন যে শেষ হচ্ছে না, নিজের ভিতরে ওই কনফিডেন্টটা পাওয়া যায় না। তো এটা হচ্ছে মেইন কথা। আমি এখন আপনাদের স্পোকেনের কিছু রুলস নিয়ে কথা বলবো এখানে, এইগুলো আমি কিভাবে শিখাই বা প্র্যাকটিস করাই সেগুলো একটু দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে স্পিকিং কিভাবে করতে হয়, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, একসঙ্গে কিভাবে রাইটিং এবং স্পোকেনের যে জায়গাটা সেটাকে ডেভেলপ করা যায়, এই জিনিসটা আমি এইখান থেকে এই প্যাসেজ অ্যানালাইসিস এর মাধ্যমে দেখাই। আমি আপনাদের গ্রামার শেখাই, রুলস শেখাই, অনেক কিছু দেখাই, কিন্তু বাট প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এই বিষয়গুলো আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই। তো আমি আবারও বলছি, যারা পেইড কোর্সে আসবেন, যদি মনে করেন এই লোকটা বুঝাতে পারে, শিখাতে পারে, টেকনিক বলা হয়তো শিখতে পারবো, দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবেন। আগামীকাল থেকেই শুরু করতে পারবেন ক্লাস রাত 10টায়। আহ ধারাবাহিকভাবে, অনেক সুন্দরভাবে, একদম প্রথম থেকেই আপনারা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। সপ্তাহে 4 দিন ক্লাস, 3 মাসের কোর্স, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, প্রত্যেকটা ব্যাচে 30 জন স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ সন্ধ্যা বা রাতে হয়। আমার মেইন কোর্সে যেটা আহ, এই রাত 10টাতে আর কি নতুন ব্যাচের ক্লাস, এইটাতেই করার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে করতে পারবেন। এবং এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিব। প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে, অর্থাৎ কোনো ক্লাস মিস করলে আপনি দেখে নিতে পারবেন। এবং এখানে 70টা ক্লাস, হিউজ ক্লাস, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, কম্পালসারি কিছু গ্রামাটিক্যাল ক্লাস নিব, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে। এরপর ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, তার জন্য যা কিছু লাগে সবকিছু পড়াবো। স্পোকেনের উপর থাকবে, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসে কানেকশন থাকবে। ইংরেজি একটা ভাষা, এটা সায়েন্স না বা ম্যাথ না যে আমি ব্রেন খাটাই বুঝলাম। আপনি যতই ইলিটারেট হন, যতই দুর্বল হন, একদম দুর্বল হলেও আপনি পারবেন, কারেক্ট কিছু স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনিক ফলো করতে পারলে ডেভেলপ করতে পারবেন। এই স্পোকেনের ক্লাসগুলো থেকে আমি টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এগুলো প্র্যাকটিক্যালি আমি শিখাবো আপনাকে। আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। এটা সায়েন্স না বা ম্যাথ না। পেইড কোর্সের আরেকটা বড় বেনিফিট হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, যেটা ফ্রি ক্লাসে সম্ভব হয় না। অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, সেখানে স্পিকিং করার সুযোগ পাবেন, প্র্যাকটিক্যাল টপিকের উপর স্পিকিং করবেন আমার সামনে থেকে, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। অর্থাৎ এটা একটা ভাষা, আপনি যদি কথা না বলেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের না করেন, আপনার ব্রেন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন, আপনি কি ডেভেলপ করতে পারবেন? শুধু শিখে একটা টিচার যত ভালো ক্লাস নিক, 1000টা ক্লাস করে কোনো ডেভেলপমেন্ট আসবে না যদি না আপনি কথা বলেন। বাট একবার যদি আপনি কথা বলা শুরু করতে পারেন, একটা টপিকের উপর যদি আপনি প্রেজেন্টেশন দিতে পারেন, আপনার বারবার কথা বলতে ইচ্ছা হবে, বারবার আপনি কথা বলতে চাইবেন। হ্যাঁ, এইভাবে কনফিডেন্টটা নিয়ে আসতে হয়। তো পেইড কোর্সের বেনিফিট এইটাই, টু ওয়ে কমিউনিকেশন থাকে। এরপর রাইটিং এ যারা এক্সপার্ট হতে চান, এই কোর্সের ভিতরে 10টা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস আছে। আপনি ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা আপনার কি বলবো বিসিএস, অথবা যে কোনো ধরনের রাইটিং, ইমেইল রাইটিং, ব্লগ রাইটিং, সিভি রাইটিং এ যদি এক্সপার্ট হতে চান, ফ্রি হ্যান্ডে যদি লিখতে চান, আইএলটিএস এর রাইটিং যারা ফেস করবেন, যারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারছে না, এই কোর্সটা থেকে আপনি ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন। সেইভাবেই আমি শিখাই দিব আপনাকে। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন, সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন আপনাকে দেওয়া হবে। তো এইভাবে করাতে থাকলে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ সার্টেন একটা টপিক থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, আপনাকে বুঝাই দিব, কিভাবে কথা বলতে হবে সেটাও আমি বলবো, তার উপর আপনি স্পিকিং করবেন, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। এইভাবে করাতে থাকলে আপনি কেন পারবেন না? হ্যাঁ, এবং 30টা 50টা ক্লাস ওয়েট করতে হবে না, প্রত্যেকটা ক্লাসেই আপনি আপনার বেনিফিট পাবেন। যারা গতকাল ফার্স্ট ক্লাস করছিল পেইড কোর্সে, তারা জানে কি শিখতে পারছিল। আপনারা দেখে আসবেন, ক্লাসটা আমি আপনাদেরকে দেখে দেখাবো, যারা আসবেন তারা পাবেন। তো এখানে আমি আবারও বলছি,
বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, দেন ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা এইভাবে আমরা 3 মাসের মধ্যেই কভার করব। 3 মাসের থেকেও যদি বেশি সময় আমার লাগে তাও আপনি নিতে পারবেন, তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। ভর্তি হয়ে আপনি ধরেন মিস করে ফেললেন বা কোনো প্রবলেম হলো, পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে পড়তে চাইলেও পড়তে পারবেন, তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এবং যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে পেড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। 1,000 টাকা অ্যাডভান্স করেই ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, লাস্ট ডিজিট বা একটা স্ক্রিনশট দিবেন, আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আগামীকাল রাত 10টা থেকে ক্লাস করতে পারবেন। আগামীকাল আমাদের সেকেন্ড ক্লাস পেইড কোর্সের, ফার্স্ট ক্লাস হয়ে গেছে গতকাল, বাট যারা ভর্তি হবেন ফার্স্ট ক্লাসের রেকর্ডটা আমি পাঠিয়ে দিব, সেটা একটু দেখে নিতে হবে। তো ঠিক আছে, তাহলে বেশি ভালো হবে, রেকর্ডেড ক্লাস আছে সেটা। তো এটা হচ্ছে মেইন কথা। আবারও বলছি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, প্র্যাকটিক্যালি শিখতে চাই, বা প্রফেশনাল লাইফটাকে ডেভেলপ করতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো হয়তো শিখতে পারবো, তারা করতে পারেন, আপনি ব্যর্থ হবেন না, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। এবং যারা পেইড কোর্সে আসবেন, আমার লেখায় যে বইটার কথা আমি বলছি, এই বইটা আমি অলরেডি ওদেরকে পাঠিয়ে দিয়েছি, যারা ভর্তি হয়েছে। যারা এখনো ভর্তি হবেন, এই বইটা আপনারা পাবেন, এটা এটা কাছে রাখবেন। এটা আমার নিজের হাতে লেখা এবং অনেক সুন্দরভাবে লেখা, এবং লাইভ ক্লাসগুলো রেগুলার হতে করবেন। আমি এতটুকু বলতে পারি, আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো, আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিব। আপনি খুব কম সময়ের ভিতরে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন এই ল্যাঙ্গুয়েজটাতে। এছাড়া প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন নিয়ে থাকি, যেটা আমি আপনাদেরকে বলছি। আপনাকে একটা অফলাইনের কোর্সের থেকেও আপনি বেটার কিছু পাবেন। আপনাকে এইভাবে আমি ওয়ান টু ওয়ান স্পিকিং সেশন আমি নিব, যে আপনি কতটুকু ডেভেলপ করতে পারলেন বা কোন জায়গাতে আপনার সমস্যা হচ্ছে। এইভাবে আপনারা এই স্পিকিং টেস্ট গুলো কিন্তু আপনারা আমার সামনে দিতে পারবেন। এছাড়া প্রত্যেকটা স্টুডেন্টকে একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এছাড়া কোর্স শেষে আপনারা কিন্তু সার্টিফিকেট পাবেন, আপনার একটা সার্টিফিকেট থাকবে, অর্থাৎ যা কিছু প্রয়োজন আপনি সবকিছুই পাবেন। মেইন কথা হচ্ছে আপনি ভালোভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবেন। এরকম একটা আইডি কার্ড আপনার থাকবে, আপনার একটা আইডেন্টিটি থাকবে। এছাড়া আমার এই যে স্পোকেন রুলস রিলেটেড আরেকটা বই, যেটা 120 রুলস এর, এইটাও আপনারা পাবেন। এটা রেগুলার ওয়েতে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। যেমন দেখেন এখানে যে স্ট্রাকচার গুলো আছে, এগুলো টেন্স ধরে ধরে কি প্র্যাকটিস করতে পারেন? এই চর্চাগুলো আমাদের করতে হয়, নিজের ব্রেনে আইডিয়াটা জেনারেট করতে হয়। মেইন কথা হচ্ছে এটা। যেমন দেখেন এখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। যেমন মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে একজন ভালো শিক্ষক, ভালো লেখক। তাহলে কি হবে? হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। তাহলে রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। দেখেন ভার্বটাকে আমাকে আগে বুঝতে হয়, পারে তার মানে এটা কিসের সেন্টেন্স? এটা মডাল ভার্ব ক্যানের ব্যবহার, কিন্তু যে রাজু ক্যান প্লে ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ, সরি, রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। তাহলে এটা কোন টেন্স? টেন্স বুঝতে পারেন? অ্যাজ ইউজুয়াল কোনো কিছু হয়, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি ওয়ান্টস, আমার সাবজেক্টের পর ভার্ব কি হয়? ভার্বের সাথে এস বা ইএস হয়, সে চায়। তাহলে হি ওয়ান্টস কি? বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ। যৌতুক ইংরেজি কি জানেন? ডাউরি। তাহলে কি লিখলাম? হি অর্নস বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। আবার এই যে সেন্টেন্সটা, সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। তাহলে দিয়েছিল, এখানে কিন্তু চাইলে, এখানে দিয়েছিল, তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দেওয়া ইংরেজি কি? গিভ। এর পাস্ট ফর্ম কি? গেভ। ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে, ইংলিশে কথা বলতে গেলে সবসময় ভার্বের উপর ফোকাস করতে হয়। ভার্ব সম্পর্কে কনসেপ্ট না রাখলে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না। তাহলে হি গেভ মি, সে আমাকে দিয়েছিল কি? আশ্রয় এবং খাদ্য। আশ্রয় ইংরেজি কি? শেল্টার। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। গাছ আমাদের ফল দেয়, ছায়াও দেয়। তাহলে এটা দেয়, তাহলে এটা জাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ট্রি, ট্রি, এরপর কি? গিভ। ট্রি গিভস আস, গাছ আমাদের দেয় কি? ফ্রুটস। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ, ছায়া ইংরেজি কি? শেড। এইরকম ভাবে এখানে 120টার মতো রুলস আছে, যেটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিলে রেগুলার ওয়েতে এটা প্র্যাকটিস করতে পারলে আপনি বিশ্বাস করেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনার আর বাকি থাকবে কি?
অন্য কোনো কিছু বাকি থাকবে না, যা কিছু দরকার এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য সবকিছু আমি এখানে আপনাদের শেখাবো। এই দেখেন হাউ অ্যাবাউট এর ব্যবহার, হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। তাহলে কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। আজ ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং আউট টুডে। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। বুঝতে পারেন মানে সেন্টেন্স গুলো কেমন। হাউ অ্যাবাউট এবার দেখা করা, অর্থাৎ যে ভার্বটা আমার ইউজ করতে হবে তার সাথে আইএনজি হবে। যেমন হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, তাহলে তাহলে কি হবে, জাস্ট হাউ অ্যাবাউট, কঠিন কিছু না, খুব সহজে এগুলো করা যায়। হাউ অ্যাবাউট রান্না করা ইংরেজি কুক, তাহলে এর সঙ্গে আইএনজি, কুকিং বিরিয়ানি টুডে। হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। তাহলে অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়। দেখেন এই ফ্রিল্যান্সিং শব্দটা একটা নাউন, এর সঙ্গে কিন্তু আইএনজি বসাতে পারবেন না, অনেকে এটা করে। তো এটা আপনি কিভাবে বলতে পারেন, হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ইন অনলাইন। এরপর বই পড়লে কেমন হয়, তাহলে সহজ না, এরপর এগুলো পারা যাবে না, যে হাউ অ্যাবাউট ABOUT, হাউ অ্যাবাউট রিডিং বুক, জাস্ট রিডিং বুক। এবার দেখেন ফিল লাইক, ইচ্ছা কর, আই ফিল লাইক ইটিং প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ আমার খেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক ইটিং। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কন্টিনিউয়াস এর মতো দেখাচ্ছে বাট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। ফিল ভার্বের সঙ্গে কখনো আইএনজি ব্যবহার করা যায় না, এবং এই ইটিংটা এখানে অ্যাজ এ জিরান হিসাবে আমার এখানে বসছে। কিপ এর ব্যবহার, কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ একটা ফ্রেজ দেয় তারপরে যে কোনো টেন্স লেখা যায়। যেমন দেখেন লেগে থাকো তুমি জিতবে, কি বলছে যে কিপ স্টেইং ইউ উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো আমি পরে আসবো, তাহলে ইংলিশ কি, যে কিপ গোয়িং, কিপ গোয়িং। এবার আমি পরে আসবো, কোন টেন্স, ফিউচার টেন্স ধরতে হবে, আই উইল কাম, আমি আসবো, পরে ইংরেজি লেটার। হ্যাঁ, নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে, তাহলে ইংলিশ কি হবে, কিপ প্রেইং, কিপ প্রেইং। এবার সকল সমস্যার সমাধান পাবে, একটা সাবজেক্ট নিতে হবে, কিন্তু আমরা অনেকে সাবজেক্ট নিই না, সাবজেক্ট এখানে বাংলায় লেখা নেই, বাট আপনাকে নিতে হবে যে ইউ উইল। এবার কি পাবে, ফিউচার টেন্স না, তাহলে পাওয়া ইংরেজি কি, হ্যাভ বা গেট, তাহলে ইউ উইল গেট দ্য সলিউশন, কি পাবে, সমাধান, ইউ উইল গেট দ্য, you will get the solution of all problem। কি লিখলাম, যে keep praying, নামাজ পড়তে থাকো, you will get the solution of all problem। চেষ্টা করতে থাকো তুমি লক্ষ্য অর্জন করতে পারবে, তাহলে ইংরেজি কি, keep, keep। এবার ভার্বের সঙ্গে আইএনজি, ট্রাই মানে চেষ্টা করা, তাহলে আইএনজি কিপ ট্রাইং। এটা এগুলো হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড, আর মেইন ক্লজ কোনটা, মেইন সেন্টেন্স কোনটা, এটা করতে পারবে, লক্ষ্য অর্জন, তাহলে ইংরেজি কি, ইউ উইল, ইউ উইল অর্জন ইংরেজি কি, গেইন, অ্যাচিভ, অ্যাচিভ, যে কোনো কিছু বলতে পারেন, ইউ উইল অ্যাচিভ ইয়োর টার্গেট বা ইউ ক্যান সে গোল। অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে, তাহলে ইংলিশ কি, কিপ এক্সারসাইজিং, EXERCISING, কিপ এক্সারসাইজিং, ইউ উইল স্পিক, বা এখানে এটা এইভাবে বলা যায়, কথা বলতে পারবে, ইউ ক্যান বি, বা ক্যানের ব্যবহার করি সমস্যা নেই, ইউ ক্যান বি এইবল টু স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি। কি লিখলাম, কিপ এক্সারসাইজিং, অর্থাৎ চর্চা করতে থাকো, ইউ ক্যান বি এইবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, তুমি ইংরেজিতে কথা বলতে পারবে বা অনর্গল কথা বলতে পারবে, মানে এইবল বলতে সক্ষম হবে আর কি, তুমি সক্ষম হবে অনর্গল কথা বলতে। আই উইশ আই কুড, দেখেন আমি যদি পারতাম, আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন আমি যদি পাখির মতো উঠতে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, তাহলে ইংলিশ কি, আই উইশ আই কুড মেইনটেইন মাই গুড হেলথ। আই উইশ কঠিন, এই ধরনের কথা আমরা বাংলায় হর হামেশা ভাবি, বাট ইংলিশে করতে পারি না প্রপার প্র্যাকটিস না থাকার কারণে। তাহলে এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আই উইশ আই কুড। এবার কি, সুস্বাস্থ্য, মেইনটেইন মাই গুড হেলথ, গুড হেলথ। কি লিখলাম, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেইনটেইন মাই গুড হেলথ। আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি। আমার সঙ্গে প্র্যাকটিস করেন, বলেন তো কি বললাম, আই উইশ আই কুড কিপ, রাখতে পারতাম,
I wish I could keep the important role for the society. আমি যদি ভালো মানুষ হতে পারতাম তাহলে হওয়া ইংরেজি কি এই মাত্র শিখালাম আপনাদের মনে আছে বি ভার্ব বি মানে কি হওয়া তাহলে উইশ আই কুড I wish I could be a good person বা good human being হ্যাঁ I wish I could be a good human being আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম I wish I could give up smoking আমি যদি কাজটা সঠিকভাবে করতে পারতাম I wish I could do the work properly হ্যাঁ তাহলে এইভাবে এই ভার্বগুলো এখানে টোটাল 120টা স্ট্রাকচার আছে এবং এটা খুব বেশি সময় লাগে না বিশ্বাস করেন যদি একটু টাইম দিয়ে পড়েন 5 থেকে 7 দিনের ভিতরেই এই ফাইলটা কভার করা যায় তো এইটা কভার করতে পারলে আর যদি টেন্স মডেল সেমি মডেল এবং প্যাসিভ সম্পর্কে ধারণা থাকে আপনি কেন ইংরেজি পারবেন না আপনার এই জিনিসগুলোকেই প্র্যাকটিক্যাল স্পিকিং এ অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যাল স্পিকিং এ কিভাবে অ্যাপ্লাই করবেন এটাও কঠিন কিছু না আমি কিন্তু খুঁটিনাটি সবকিছুই শেখাই একটা স্টুডেন্টকে কিভাবে ডেভেলপ করাতে হয় সবই বোঝাই এই দেখেন এখানে একটা সার্টেন টপিক আছে ফর এক্সাম্পল লেজার অর পাস্ট টাইম মনে করেন আপনি একটা আইএলটিএস এর স্পিকিং টেস্ট ফেস করছেন আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করলো যে টুডে আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট লেজার অর পাস্ট টাইম ডু ইউ নো হোয়াট ইজ লেজার ডু ইউ নো দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ লেজার এবার সেই এই কোশ্চেন গুলো করছে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার how do village and city people spend their leisure what are the common sports and pastimes what do you know about the late winter activities of people how do you evaluate leisure এই যে কোশ্চেন গুলো দেখছেন এই কোশ্চেন গুলো আমাদের মানে এই যে টপিকটা বিশেষ করে লেজার টাইম বা পাস্ট টাইম মানে অবসর সময় আনন্দদায়ক সময় এটা আইএলটিএস এর খুবই কমন একটা টপিক যেটা বিভিন্ন এক্সামে এসে থাকে আইএলটিএস এর প্রত্যেক বছরেই আমার এই কোশ্চেনটা থেকে স্পিকিং টেস্ট এসে থাকে তো এই কোশ্চেন গুলোকে আপনি সঠিক গ্রামার সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেইনটেইন করে উত্তর দিতে পারেন ভেবে দেখেন তো কঠিন হয়ে যায় কিন্তু আমি যে স্ট্র্যাটেজি গুলো বা যে টেকনিক গুলো ফলো করে স্টুডেন্টদেরকে শিখাই স্পিকিং তার সঙ্গে তার রাইটিং এর ডেভেলপমেন্ট হয়ে যায় আমি 6th ফ্রি ক্লাসে শিখিয়েছিলাম ওই ক্লাস রেকর্ডটা দেখবেন বা 3rd ক্লাসেও দেখিয়েছিলাম ইংলিশে কথা বলা কঠিন কিছু না এখানে কোশ্চেন আছে এই কোশ্চেনের উপর একটা অ্যান্সার আছে এই অ্যান্সারটা আমি যদি আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করে দেই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সেটা করে দিই তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট কোনটা আপনি বুঝতে পারবেন রাইটিং এর ফরমেশন কি আপনি বুঝতে পারবেন আপনার রিডিং স্পিড বাড়বে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে নতুন ভোকাবুলারি থাকলে সেটা ডেভেলপ করতে পারবেন এবার এই টপিকের এগেইনস্ট এখানে কিভাবে আমার অ্যান্সার দিতে হবে সেটাও আমি নিজে লিখে দেখাই দিই তারপরে আপনার মতো করে একটা অ্যান্সার আপনি প্রেজেন্ট করবেন সেখানে যে ভুলটা হবে আমি আবার ধরাই দিব তাহলে আপনি কেন পারবেন না কেন আপনি পারবেন না 10টা মিনিট আপনারা এখানে যারা আছেন যে কয়জন আছেন 10টা মিনিট কি এখানে থাকতে পারবেন তাহলে আমি এই জিনিসটা একটু দেখাই দিই সার্টেন টপিকের উপর কিভাবে স্পিকিং করতে হয় সঠিক সাবজেক্ট ভার্ব মেইনটেইন করে হ্যাঁ বিশ্বাস করতে পারবো ওকে তাহলে একটু দেখেন আমি এটা একটু পড়ি বোঝার চেষ্টা করেন দেখেন লেখা আছে এরকম আমি প্রত্যেকটা স্টুডেন্ট আমার পেইড কোর্সে যারা থাকে তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন নিয়ে থাকি এটা আপনি নিজে ইমাজিন করতে পারবেন না কতটা ইফেক্টিভ কতটা ইম্পর্টেন্ট একবার কথা বলা শুরু করতে পারলে বারবার আপনার বলতে ইচ্ছা হবে নিজের ভিতর কনফিডেন্ট পেয়ে যাবেন বাট যারা শুধু বিভিন্ন টিচারের ক্লাস দেখে যায় শিখে যায় ওই শিখে যেতে হবে ওটা শেষ নামাতে পারবেন না বাট এটা একটা ভাষা মনে রাখতে হবে আপনাকে স্পিকিং করতে হবে আপনাকে চর্চা করতে হবে এবং সেই চর্চাটা বিভিন্ন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হয় তাহলে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা যায় অনেক দ্রুত প্রফেশনাল হওয়া যায় টপিকের উপর প্রেজেন্টেশন না দিলে শুধুমাত্র বিভিন্ন চ্যাটিং গ্রুপে থেকে একটা মানুষ কতটুকু ডেভেলপ করতে পারে বলে হাই বড়ো আরেকজন বলে হ্যালো হাউ আর ইউ হোয়াট ডু ইউ ডু হোয়াট আর ইউ ডুইং নাও হোয়ার আর ইউ ফ্রম এই কথাগুলোই দেখবেন মানুষ ঘুরে ফিরে বলে অর্থাৎ একটা সার্কেলের ভিতর সীমাবদ্ধ থাকতে হয় কিন্তু যদি টপিকের উপর প্রেজেন্টেশন দেন তাহলে নিজের আইডিয়া গুলোকে জেনারেট করা যায় ব্রড করা যায় অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা যায় অনেক নতুন ভোকাবুলারি নতুন সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানা যায় এবং এইভাবেই ডেভেলপমেন্টটা আসে যেমন দেখেন এখানে লেখা লেজার ইজ আ পিরিয়ড লেজার হচ্ছে একটা সময় হুইচ ইজ স্পেন্ট যেটি পার করা হয় দেখেন ইজ প্লাস স্পেন্ড এর পাস্ট পার্টিসিপল স্পেন্ড এটা কিসের স্ট্রাকচার জানেন প্রেজেন্ট ইনডিফিনিট এর প্যাসিভের স্ট্রাকচার এই হুইচটা কি জানেন একটা রিলেটিভ প্রোনাউন এই রিলেটিভ প্রোনাউন কি এই কন্ডিশনাল সেন্টেন্স কি এগুলো ভালোভাবে বুঝতে হয় হ্যাঁ বলছে লেজার একটা সময় যেটি পার করা হয় অ্যাট অনস অন উইল একজনের নিজের ইচ্ছায় ইন আওয়ার এভরিডে লাইফ আমাদের প্রতিদিনের জীবনে উই হ্যাভ টু বি বিজি আমাদের ব্যস্ত থাকতে হয় মোস্ট অফ দ্য টাইম অ্যান্ড এটা দেখেন একটা কন্ডিশনাল সেন্টেন্স জিরো কন্ডিশনাল ইফ উই গেট সাম মোমেন্টস অর মোর জিরো কন্ডিশনাল কাকে বলে জানেন দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে গ্রামার আপনারা বোঝেন কিনা এইভাবে আমি জানি না বাট এগুলো বুঝতে হয় তাহলেই প্রফেশনাল হওয়া যায় এক্সপার্ট হওয়া যায় দেখেন ইফ উই গেট সাম মোমেন্টস অর মোর যদি আমরা কিছু সময় পাই উই পাস ইট ইন আ সিম্পল কেয়ারফ্রি ওয়ে
উই ডোন্ট ডু এনিথিং সিরিয়াস ইন আওয়ার লেজার। আমরা আমাদের অবসর সময় সিরিয়াস কোনো কাজ করি না। পিপল লিভিং ইন ভিলেজ অ্যান্ড সিটিজ, দেখেন এই সেন্টেন্সে এতটুকু ধরেই সাবজেক্ট যে গ্রাম এবং শহরে বসবাস করা লোকজন স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি। স্পেন্ড মানে কি? পার করা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের প্রেজেন্ট পার, অর্থাৎ তাদের অবসর সময়টা ভিন্নভাবে পার করে। মোস্ট অফ দ্য মেল পারসনস ইন ভিলেজ স্পেন্ড দ্যার টাইম ইন আ টি স্টল টকিং অ্যামং দেমসেলফ। কি বলছে? বেশিরভাগ গ্রামের পুরুষেরা তাদের অবসর সময়টা পার করে চায়ের দোকানে বসে একজন আরেকজনের সঙ্গে গল্প করে। অ্যামং দেমসেলফ মানে নিজেদের মধ্যে গল্প করে। অ্যামং একটা প্রেপোজিশন, অনেক ব্যক্তির মধ্যে বোঝাতে অ্যামং বসে, দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন বসে। ফিমেল পারসনস গ্যাদার ইন আ ওয়ান প্লেস, বলছে যে মহিলারা এক জায়গায় জড়ো হয় and talk frankly and try to help each other, এবং একে অন্যের সাথে কথা বলে এবং একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করে। ইচ আদার এটা কি জানেন? এটা বলে একটা রেসিপ্রোকাল প্রোনাউন। এই সমস্ত বিষয়গুলো রেসিপ্রোকাল প্রোনাউন যেটা আমি বলছি, এগুলো সবই ডিটেলস আমার পেইড কোর্সে আমি শিখিয়ে থাকি, বেসিক গ্রামার বা কম্পালসারি গ্রামার ক্লাসগুলো থেকে। নেক্সট ক্লাস থেকে ওরা করবে সেটা। বাট ইন সিটিজ পিপল ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন, কিন্তু শহরে মানুষ সাধারণত টিভি দেখে। এবার দেখেন বলছে দে ভিজিট জু, পার্ক অ্যান্ড আদার রিমার্কেবল প্লেসেস। তারা ভ্রমণ করে, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারা ভ্রমণ করে কোথায়? এই পাহাড় বা ইসে, সরি, পার্ক বা চিড়িয়াখানা বা অন্যান্য উল্লেখযোগ্য স্থানে। সামটাইমস পিপল স্পেন্ড দেয়ার লেজার উইথ স্পোর্টস অ্যান্ড ফাস্ট টাইমস, রোয়িং বোট, সুইমিং, প্লেইং অ্যান্ড এনজয়িং ভেরিয়াস গেমস অ্যান্ড স্পোর্টস লাইক ফুটবল, cricket আর ভেরি মাচ কমন। ইউজিং computer, listening music, attending concerts, seminar, gardening are very familiar pastime. Above all, people of both cities and villages enjoy the natural beauty. They come into contact with nature for refreshing their mind. The enchanting beauty of the late winter stimulates people. They travel in the midst of various fragrant flowers. Usually, I spend my leisure with my friends. We do different kinds of creative activities. Actually, leisure refreshes our mind and soothe ourselves greatly. এই যে প্রেজেন্টেশনটা, মানে এই যে প্যারাগ্রাফটা দেখছেন না, এই যে সেন্টেন্স গুলো দেখছেন না, এই প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে লেখা আছে জানেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে না আছে কোনো কন্টিনিউয়াস, না আছে কোনো পারফেক্ট, না আছে কোনো পাস্ট টেন্স, নাথিং, কিছুই নেই। এটা কেন বলছি জানেন? যে কোনো বিষয়ের উপর কথা বলার আগে, যে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়ার আগে অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো কেমন। এক একটা টপিকের সেন্স বা স্ট্রাকচার এক এক রকম থাকে। যেমন আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম সেলিব্রেশন অফ ঈদ উল ফিতর, বা আ পিকনিক দ্যাট আই এনজয়েড, অথবা হাউ টু কিপ ইন গুড হেলথ। এরকম বিভিন্ন টপিক কিন্তু আমি আপনাদের অলরেডি দেখিয়েছি। সেইখানে কিন্তু পাস্ট টেন্স ছিল বা মডাল ছিল, বাট এই টপিকটা এইরকম যেখানে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে একটা অ্যান্সার, এটা আপনি 2-3 বার পড়বেন, পড়ার পর কি করবেন? এই কোশ্চেনের এগেইনস্টে নিজের মতো করে একটা অ্যান্সার দিবেন। কিভাবে দিতে হয় জানেন? দেখেন, আমি একটু লিখে দেখাই এই কোশ্চেন গুলোর অ্যান্সার। দেখেন রাইটিংটাকেও কিভাবে ডেভেলপ করা যায় স্পিকিং এর সাথে। এইখানে তো আমি এটা পড়লাম, পড়ার পর যে আইডিয়াটা আমি পেলাম, সেই আইডিয়াটাকে আমি আমার মতো করে, অর্থাৎ আমার ভাষায় আমি এখানে লিখবো। দেখেন কত সহজে লেখা যায়। প্রথমে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমার এক্সামিনার আমাকে প্রশ্ন করছে যে লেজার বলতে তুমি কি বোঝো। তাহলে আমি যেভাবে কোশ্চেন থাকবে, মনে রাখবেন যেভাবে প্রশ্ন থাকবে সবসময় সেইভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি এখানে বলতে পারি লেজার মানে অবসর, LEISURE। দেখেন অ্যান্সারটা কিভাবে করতে হয়, ইংলিশে কথা কিভাবে বলতে হয় গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া। লেজার ইজ আ পিরিয়ড, অর্থাৎ অবসর হচ্ছে একটা সময়। কোন সময়? হুইচ বা যেটি। হুইচ মানে কি? যেটি। হুইচ ইজ স্পেন্ট, অর্থাৎ যেটি পার করা হয়, যেটি কাটানো হয়। স্পেন্ট মানে কি? সময় কাটানো, যেটি কাটানো হয় অনস ওন উইল। এর বাংলা অর্থ হচ্ছে একজনের নিজের ইচ্ছায়। এই সেন্টেন্সটা আপনারা এই প্যাসেজে, মানে আমি যেটা এখানে দেখিয়েছিলাম এখানে কিন্তু ছিল। এই যে লেজার ইজ আ পিরিয়ড হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল, এটা এখানে ছিল। বাট আমি এইটা না লিখে আমি প্রাফেস করব জিনিসটাকে, অর্থাৎ আমার মতো করে লিখব। যেমন লেজার বলতে আমি কি বুঝি? আমি এরকম কিছু বুঝি যে অবসর হচ্ছে এমন একটা টাইম যখন মানুষ তাদের দৈনন্দিন জীবন থেকে একটু রিলিফ পায়, একটু শান্তি পায়, একটু অবসর পায়। এটাকে আমরা অবসর বা লেজার বলে চিনি। আমরা প্রতিদিন ডে টু লাইফে বিভিন্ন কাজ করে থাকি, তাই না? যেমন মনে করেন আমি এইভাবে বলতে পারি হোয়েন, মানে কি লিখলাম? যখন। PEOPLE, পিপল মানুষ।
গেট মানে কি পায়, when people get বাংলা অর্থ কি যখন মানুষ পায়। দেখেন সাম ফ্রি মোমেন্ট এমএনটি অর সাম ফ্রি মোমেন্ট অর ভ্যাকেশন বা ছুটি, কি লিখলাম, when people get some free moment or vacation it's মানে it is called leisure, LEISURE, এটাকে লেজার বলা হয়। ঠিক আছে, অথবা আমরা এটাকে আরো কি করতে পারি, একটা কথাকে বিভিন্ন ওয়েতে প্যারাফ্রেজ করা যায়, একটা কথাকে বিভিন্ন ওয়েতে প্যারাফ্রেজ করা যায়। যেমন আমি এখানে এইভাবে বলতে পারি যে লেজার ইজ আ টাইম, লেজার হচ্ছে একটা সময়, লেজার ইজ আ টাইম, লেজার হচ্ছে একটা সময়, হোয়ার, হোয়ার মানে কি যেখানে, একবার লিখলাম হোয়েন, একবার লিখলাম হুইজ, আবার দেখেন এখানে হোয়ার লিখছি মানে কি যেখানে, যেখানে পিপল, পিপল হ্যাভ, এই হ্যাভের মানেও পাওয়া, হ্যাভ সাম ফ্রি মোমেন্ট, people have some free moment from their daily routine or daily work। তাহলে দেখেন এই একটা কথার আমি কিন্তু তিনটা ডেফিনেশন দিলাম। এইভাবে আপনি যদি তৈরি করেন আপনার মনে অন্য একটা ডেফিনেশন আসতে পারে। একটা কথাকে বিভিন্ন ওয়েতে প্রাফেস করা যায়, শুধুমাত্র টাইমটাকে সঠিক রাখতে হবে। আমি যে তিনটা সেন্টেন্স লিখলাম তিনটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি কি লিখলাম, যে লেজার ইজ আ পিরিয়ড হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল। আরেকটা কি লিখলাম, when people get some free moment or vacation it is called leisure। আবার কি লিখলাম, leisure is a time where people have some free moment or from their ডেইলি রুটিন অর ডেইলি ওয়ার্ক, যখন মানুষের কিছু ফ্রি সময় থাকে তাদের রেগুলার কাজ থেকে, সেটাকে আমরা লেজার বলি বা অবসর সময় বলি, তাই না? তাহলে এইভাবে কি আপনারা লিখতে পারেন না? কঠিন না কিন্তু। এবার বলছে দেখেন, যে আমি আবার বলছি যেভাবে কোশ্চেন থাকবে সেইভাবে আপনি উত্তর দিবেন। এখানে বলছে যে হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার, এটা আপনি কিভাবে বলতে পারেন? দেখেন যেভাবে কোশ্চেন সেভাবে উত্তর। প্রথমে একটা কমন সেন্টেন্স লিখবেন। কমন সেন্টেন্স কি, যে ভিলেজ অ্যান্ড সিটি, PEOPLE, people spend their leisure different, ভিলেজ এবং সিটি পিপল স্পেন্ড দ্য লেজার ডিফারেন্টলি, গ্রাম এবং শহরের লোক ভিন্নভাবে তাদের অবসর সময়টা কাটায়। এটা একটা কমন সেন্টেন্স। এবার কি করবেন জানেন, এবার দুইটাকে ভাগ করে ফেলেন। ভাগ করবেন কিভাবে, এইভাবে লেখেন যে মোস্ট অফ দা মেল পারসন, এর বাংলা অর্থ কি, বেশিরভাগ পুরুষেরা কিসের, অফ ভিলেজ গ্রামের, বেশিরভাগ পুরুষেরা গ্রামের। এইবার ভার্বটা কি, মেইন ভার্বটা কি, স্পেন্ড, SPEND, মোস্ট অফ দ্য মেল পারসন অফ ভিলেজ স্পেন্ড দেয়ার লেজার, তাদের সময়টা কাটায়। এবার কিভাবে কাটায়, হাউ দে স্পেন্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। এই রিজনটা বসানোর জন্য টু প্লাস ভি1 বা ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে করবেন, স্পেন্ড দ্য লেজার। এবার কি দেখেন, টকিং অ্যামং themselves, AMONG, talking among themselves, among themselves in a stalls। কি বললাম, যে বেশিরভাগ পুরুষেরা গ্রামে তাদের অবসর সময়টা কাটায় গল্প করে একে অন্যের সাথে চায়ের দোকানে। এই টকিং না বলে এখানে আপনি বলতে পারতেন টু টক অ্যামং দেমসেলফ, ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভিআর, এটা আমরা ইউজ করতে পারি। এইটা হচ্ছে আমার রিজন। ঠিক আছে, এইবার দেখেন আমি এবার আরো কি বলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করবেন যখন আপনি ইংলিশে স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, তাহলে সেন্টেন্স গুলো স্ট্যান্ডার্ড মানের হয়, IELTS এক্সামেও অনেক বেশি মার্ক গ্যাদার করা যায়। দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ, মোস্ট অফ দা ফিমেল পারসন, PEAPMALE, ফিমেল পারসন স্পেন্ড দেয়ার লেজার, LEISURE, তাদের অবসর সময়টা কাটায়। কিভাবে কাটায় দেখেন, গ্যাদারিং বলতে পারেন, দেখেন GATHERING, গ্যাদার, গ্যাদার মানে কি জানেন, জড়ো হওয়া, অথবা আপনি বলতে পারেন টু গ্যাদার, টু গ্যাদার, গ্যাদারিং অথবা টু গ্যাদার, অর্থাৎ জড়ো হয়ে ইন, সরি, অ্যাট আ অন
প্লেস, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায়, and and most of the female person spend their leisure gathering at a on place, and they try to help, এবং তারা চেষ্টা করে সাহায্য করার, কি, টু ইস আদার, ESCH ইস আদার, একে অন্যকে সাহায্য করার চেষ্টা করে। এই হচ্ছে আমার গ্রামের মানুষের কাজ। এইবার দেখেন আপনি কি করবেন, সিটি পিপলেরটা আপনি এবার ডিফাইন করবেন, এভাবে ভাঙতে হয় বিষয়গুলোকে, যে এরকম একটা লিঙ্কিং ওয়ার্ড দেন, অন দা আদার হ্যান্ড, অর্থাৎ অন্যদিকে, অন দা আদার হ্যান্ড, হ্যাঁ, বিপরীত দিকে, বা ইন কন্ট্রাস্ট, এই ধরনের কিছু ওয়ার্ড লিঙ্কিং ওয়ার্ডে ব্যবহার করতে পারেন। অন, এগুলো ব্যবহার করলে কি হয়, একটার সাথে একটা সেন্টেন্স কানেক্টেড হয়, অনেক ভালো শোনায়। অন দা আদার হ্যান্ড, মোস্ট অফ দা সিটি পিপল, সিটি PEOPLE, পিপল স্পেন্ড দেয়ার লেজার, LEISURE, স্পেন্ড দেয়ার লেজার, তারা কিভাবে কাটায়, মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার, এখানে টু প্লাস বিয়ন্ড অথবা ভার্ব প্লাস আইএনজি, আপনি এরকম বলতে পারেন যে টু ওয়াচ, অর্থাৎ দেখে, টু ওয়াচ বা জাস্ট ওয়াচিং, টু ওয়াচ অথবা ওয়াচিং টিভি, হ্যাঁ, টিভি দেখে তাদের সময় কাটায়। এরপর আপনি কি বলতে পারেন, মোর ওভার, এই ধরনের কিছু লিঙ্কিং ওয়ার্ড আপনি নিতে পারেন, মোর ওভার, অধিকন্তু বা আরো, আরো, তারা কি করে, মোর ওভার দে স্পেন্ড দেয়ার লেজার, কারা, এই শহরের লোক, স্পেন্ড দেয়ার লেজার ভিজিটিং, VISITING, ভিজিটিং বা টু ভিজিট, টু প্লাস বিয়ন অথবা ভার্ব প্লাস আইএন, যেটা বলতে পারেন, ভিজিটিং জু, পার্ক, অর ডিফারেন্ট কাইন্ড অফ রিমার্কেবল প্লেসেস, বিভিন্ন উল্লেখযোগ্য স্থান ভ্রমণ করে তারা তাদের সময়টা কাটায়। এছাড়া আপনি আরো বলতে পারেন, ইন দিস ওয়ে দে স্পেন্ড দেয়ার, আর এখানে ইন দিস ওয়ে না বলে আমি এখানে লিখি অলসো, অলসো দে স্পেন্ড দেয়ার লেজার বাই প্লেইং different kind of indoor game, like games, like you can say Cram, Ludo, chess, etc. তো এইভাবে দেখেন তো, আমি যে সেন্টেন্স গুলো লিখলাম সব লিখতে গেলে অনেক টাইম লাগবে, এটা কি কঠিন খুব? এই যে একটা, মানে মেইন যে সেন্টেন্সটা, মেইন যে কোশ্চেনটা, সেটা যে অ্যান্সারটা দিলাম, একটু ভেবে দেখেন তো, এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে যেটা আপনি পারেন না? নেই কিন্তু। এবং কোনো কঠিন স্ট্রাকচার সেন্টেন্সের, সেটাও না কিন্তু। যেমন আমি যদি একটু মুখে আপনাদেরকে এটা বলে শোনাই, দেখেন কত সুন্দর লাগে কথা শুনতে। আমার, মনে করেন আমি একটা IELTS এক্সাম ফেস করছি, এখন আমার এক্সামিনার আমাকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে, যে টুডে আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন, হিয়ার ইজ ইউর কিউ কার্ড টপিক, এন্ড আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট লেজার, এন্ড সে আমাকে বলছে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার। সো আই ক্যান সে দ্যাট leisure is a time where people have some free moment or from their daily routine or daily work, or I can also say that when people get some free moment or vacation, it is called leisure. Then, well, how do village and city people spend their leisure? So village and city people spend their leisure differently. Most of the male person of village spend their leisure talking among themselves in a tea stall, as well as they spend their time by, you can say that, catching fish, by playing different types of outdoor game like football, cricket, etc. As well as most of the female persons spend their leisure gathering at a one place, and they try to help each other. On the other hand, most of the city people spend their leisure to watch television. Moreover, they spend their leisure visiting zoo, park, or different kinds of remarkable places. Also, most of the city people spend their time by playing different kinds of indoor game like football, carom, ludo, chess, etc. So what are the common sports and pastime? So there are so many common sports and pastime, like rowing boats, catching fish, playing different kinds of outdoor game, etc. What do you know about late winter activities of people? এর মানে কি জানেন? মানে
শীতের ছুটিতে আপনারা শীতের শেষে যে ছুটিটা থাকে সেখানে মানুষের অ্যাক্টিভিটিস গুলো কি থাকে? শীতকালে একটা উইন্টার ভ্যাকেশন স্কুল কলেজের মানুষজন মানে বা বিভিন্ন অফিসের পার্সন যারা মানে যারা জব হোল্ডার আছে তারা পেয়ে থাকে। তো ইউ ক্যান সে দ্যাট উইন্টার সিজন ইজ আ গ্রেট সিজন ফর ভিজিটিং ফার অ্যাওয়ে, অর্থাৎ দূরের কোনো জায়গা ঘোরার জন্য উইন্টার একটা পারফেক্ট সিজন। সো মোস্ট অফ দ্য পিপল, uh, when they get some leisure time or free time in winter, they try to visit different kinds of sea beach or forest or hills or natural places. ঠিক আছে? And then how do you evaluate leisure? I can say that leisure is a period where people get some free moment or free time from the daily work, and I think we actually lead a busy life in every single day. But when we get some free moment or free time from our daily work, we can get refreshment. We can get re-energy in our brain so that we can be able to focus on our activities or work properly. So I think that leisure is needed for every person for their refreshment or for getting re-energy in their work. So that's all about my presentation. Thanks for patience hearing. So এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি খুব কঠিন? এই কথাগুলো কি বলা যায় না? এইভাবে কখনো ইংরেজি শিখছেন? কেউ দেখাইছে এইভাবে প্রেজেন্টেশন দিতে হয় বা এইভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর আমরা কথা বলতে পারি? এবং আপনি একটু ভেবে দেখেন, এই যে মেইন যে পার্টটা লিখলাম, এই পার্টটা কি কঠিন? ইংলিশে কথা আমরা বলতে পারি না, কেন পারি না? সাবজেক্ট ভার্ব সঠিকভাবে নিতে পারি না। এখানে সাবজেক্ট ভার্ব কি? সাবজেক্ট ভার্ব হচ্ছে উই, আমরা। সাবজেক্ট কি? পিপল। সাবজেক্ট কি? ভিলেজ পিপল, ভিলেজ, VILLAG, ভিলেজ পিপল। সাবজেক্ট কি? সিটি পিপল, সিটি পিপল। সাবজেক্ট কি? মেল পারসন, পারসনস অফ ভিলেজ, VILLAG। সাবজেক্ট কি? ফিমেল পারসন অফ ভিলেজ। এবার ভার্ব কি? VILLAG। ভার্ব কি? ভার্ব হচ্ছে আমার VILLAG, ভার্ব হচ্ছে আমার SPEND, স্পেন্ড। এই ছাড়া তো আর কিছু না সব সেন্টেন্সে। এবার কি? উই স্পেন্ড, কি আমরা কি পার করি? আওয়ার লেজার। কিভাবে? সেইভাবে। পিপল স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি, ভিলেজ পিপল স্পেন্ড দেয়ার লেজার। এবার কিভাবে ভিলেজ পিপল তাদের লেজারটা পার করে? ক্যাচিং ফিশ, রোয়িং বোট, প্লেইং ডিফারেন্ট কাইন্ডস অফ আউটডোর গেম। মোস্ট অফ দ্য মেল পারসন কিভাবে পার করে? মোস্ট অফ দ্য মেল পারসন স্পেন্ড দেয়ার লেজার talking among themselves in the tea stall. Most of the female person spend their leisure gathering on place and they try to help each other. Most of the city people spend their leisure watching television, visiting zoo, park and remarkable places. তাহলে এই কথাগুলো কি খুব কঠিন? এগুলো কি ইংলিশে বলা যায় না? এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে? হার্ড সেন্টেন্স স্ট্রাকচার আছে? এইভাবে যদি একজন মেন্টর আপনাকে দেখায় দেয়, একজন টিচার যদি দেখায় দেয়, টিচারের অধীনে থেকে আপনি ইংলিশ স্পিকিং করতে পারবেন না, কথা বলতে পারবেন না? অবশ্যই পারবেন। ইংলিশ কঠিন কিছু না, বাট আমরা সঠিক গাইডলাইন পাই না, সঠিক স্ট্র্যাটেজি পাই না, সঠিক টেকনিকটা পাই না। আপনি এই 4টা সেন্টেন্স না দেখে আয়নার সামনে দাঁড়ায় বলেন, আপনি পারবেন না? কি বলবেন? মোস্ট অফ দ্য ভিলেজ পারসন স্পেন্ড দেয়ার লেজার। কিভাবে? talking among themselves in the tea stall. Most of the female person spend their leisure gathering on place by trying to help each other. Most of the city people spend their leisure watching television, as well as they spend their leisure playing out indoor game and visiting remarkable places, zoo, park, etc. এই কথাগুলো কি খুব কঠিন? আমার কথাটা কি কেউ বোঝেন? আমি যেভাবে দেখালাম বা যে কথাগুলো বলছি, এইভাবে স্পিকিং করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়। টপিক অ্যানালাইসিস করতে পারলে রাইটিং এর ফরমেশন বোঝা যায়, রিডিং স্পিড বাড়ে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে এবং এই কোশ্চেনের এগেইনস্টে নিজের মতো করে লিখলে রাইটিং স্কিলটা বাড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং অ্যাবিলিটিটা ইনক্রিজ হয়। এইখানে যে ভুলটা, যদি এগুলো আমি করতেছি, এগুলো আপনার করতে হবে। তারপর যদি ভুল হয় আমি আবার ধরাই দিব। তাহলে আপনি কেন ইংলিশ এক্সপার্ট হবেন না? কেন ফ্লুয়েন্ট হবেন না? বলেন। কেউ কি বুঝতে পারেন আমি কি বললাম, কি দেখালাম? কিছু শিখতে পারেন? হ্যাঁ, ইংলিশে কথা বলা, এখানে হার্ড ভোকাবুলারি আছে, কঠিন কোনো ওয়ার্ড আছে যেটা আপনি জানেন না? দেখেন তো, খুব সহজে খুব সিম্পলি সেন্টেন্স গুলো লিখলাম না? তাহলে কি ইংলিশে কথা বলা কঠিন? পারা যাবে। হ্যাঁ, তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা এইভাবে চর্চা করি না, আমরা চেষ্টা করি না। এটা করতে হবে।
তো যাই হোক, প্রত্যেকে এগুলো করার চেষ্টা করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। পারলে আমাকে মনে রাখবেন যে এরকম একটা লোক ছিল, এইভাবে ল্যাঙ্গুয়েজটা দেখাইছিল। আর যারা পেইড কোর্সে আসবেন তারা আমার অধীনে থেকে, আমার গাইডলাইনের মধ্যে থেকে আমি আপনাদেরকে কথা দিতে পারি 3 মাসের ভিতরে আপনি যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করতে পারেন, আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হবেন। কারণ আমি প্রচুর পরিশ্রম করে পড়াই প্রত্যেকটা স্টুডেন্টকে, কোথাও গ্যাপ রাখি না। আপনি ফ্লুয়েন্ট হবেন, এর কোনো ব্যাঘাত ঘটবে না যদি আপনি ক্লাস মিস না করেন। এটার কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ আমি সেইভাবেই দেখাই যে আমি জানি আমার স্টুডেন্টের কোন জিনিসটা লাগবে এবং সেইভাবেই প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় শেখানোর চেষ্টা করি, পড়ানোর চেষ্টা করি। তো আবারও বলছি, যারা পেইড কোর্সে আসবেন এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, বিকাশ বা নগদ। 2000 টাকা কোর্স ফি, 3 মাসের কোর্স, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। নাম্বারটা নিয়ে রাখেন। কোর্স না করলেও যদি কখনো কোনো কাজে লাগে বা প্রয়োজন হয় ফোন দিয়ে, কোনো হেল্প লাগে এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড, আমাকে জানাবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, and see you in the next class. Our